আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে ভোকালে থাকবে অগ্র ভাইয়া। ভাইয়া অলরেডি জয়েন দিয়ে দিয়েছে এবং স্লাইড শেয়ার দিছে, তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা স্টার্ট করে ফেলবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি তো। আমি স্টার্ট করে দিব আর কিছুক্ষণের ভিতরে। আমরা আর 2-3 মিনিট ওয়েট করি না, এরপরে স্টার্ট করি। ওকে ভাইয়া। ওকে, আমরা 2-3 মিনিট স্টার্ট নেই। 2-3 মিনিট পরে ওয়েট করি, তারপরে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। তো আজকে আপনাদের সাথে হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করা হবে। টপিকটা হচ্ছে হুম, খুব ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা করা হবে, এবং টপিকটা হচ্ছে আমাদের আহ বায়োলজি, তাই না? জীববিজ্ঞানের হচ্ছে অণুজীব, ভাইরাস, হ্যাঁ, ভাইরাস ঘটিত বিভিন্ন রোগ, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। তো আজকের ক্লাসটা হচ্ছে খুব সুন্দর মতো করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে অনেক বেসিক যত আছে ক্লিয়ার হয়ে যাবে, এবং পড়া মনে রাখতেও সুবিধা হবে। খুব ইজিলি হচ্ছে কোরিলেট করতে পারবেন, এবং অনেক ইজিলি পরীক্ষায় কোশ্চেন আনসার করতে পারবেন। কেমন? তাহলে আর টাইম ওয়েস্টেজ না করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা তাহলে শুরু করে দেব, আর অল্প কিছুক্ষণের মধ্যে। তো আজকে আমরা আমি আর 2 মিনিট টাইম নিই, হ্যাঁ? ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট জয়েন করুক, তখন আমরা ক্লাসটা শুরু করব। We'll start at 6:35 p.m. ওকে, ঠিক আছে। ওকে, 6:35 বেজে গেছে। আর টাইম ওয়েস্টেজ না করি আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা তাহলে শুরু করে দিচ্ছি, ঠিক আছে? তো আজকে দেখেন, আজকে হচ্ছে বিভিন্ন রোগ, হ্যাঁ, অণুজীব, ভাইরাস, হ্যাঁ, ব্যাকটেরিয়া, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, তাই না? তাহলে একটু দেখি। প্রথম হচ্ছে অণুজীব। অণুজীব হচ্ছে মানে সেই সমস্ত জীব যাদের দেখতে অণুবীক্ষণ যন্ত্র লাগে, তাই না? অনেকগুলো অণুজীব থাকতে পারে। যেমন মনে করেন ভাইরাস, এটা এক ধরনের অণুজীব, তাই না? তারপরে আমরা যদি চিন্তা করি ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া একটা অণুজীব, তাই না? ভাইরাস এক ধরনের অণুজীব, ব্যাকটেরিয়া এক ধরনের অণুজীব, তাই না? তারপরে যে ধরনের জীব দেখতে হচ্ছে মাইক্রোস্কোপ লাগে, সহজ কথা, এরাও অণুজীব। তারপরে বিভিন্ন ধরনের পরজীবী আছে, এরাও কিন্তু অণুজীব। হ্যাঁ, অণুজীবী অনেক পরজীবী আছে, যেমন উকুন, এটাও একটা পরজীবী, তাই না? কিন্তু এটা তো মাইক্রোস্কোপ লাগে না, নর্মালি দেখা যায়। তাহলে অনেক ধরনের অণুজীব আছে যেগুলো পরজীবীর মতো আচরণ করে, বা যেগুলো আসলে পরজীবী।
তাহলে বিভিন্ন টাইপের পরজীবী আছে, ওগুলো অণুজীব। যেমন হচ্ছে ম্যালেরিয়ার জীবাণু। হ্যাঁ, পরজীবীর উদাহরণ আমরা যদি বলি, ম্যালেরিয়ার জীবাণু থাকতে পারে। ঠিক আছে, একটা ম্যালেরিয়ার জীবাণু। অথবা আর একটা উদাহরণ আমি যদি বলি, অ্যামিবা। হ্যাঁ, অ্যামিবাও কিন্তু একটা কি, পরজীবী। ঠিক আছে, অ্যামিবা, ম্যালেরিয়ার জীবাণু, এগুলো কি, এগুলো হচ্ছে এক একটা পরজীবীর উদাহরণ আর কি। ওকে, তাহলে এগুলো সবই হচ্ছে অণুজীব। এন্ড এগুলোর ভিতরে কিছু ডিফারেন্স আছে। হুম। সবগুলোই অণুজীব, কিন্তু সবগুলোই কিন্তু একই বৈশিষ্ট্য ধারণ করে না। যেমন ভাইরাসের বৈশিষ্ট্য একরকম, হ্যাঁ, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য একরকম, পরজীবীর গুলোর বৈশিষ্ট্য একরকম, হ্যাঁ, ম্যালেরিয়ার অ্যামিবার জীবাণু একরকম। তো আমরা ফার্স্টে আসি, ভাইরাস জিনিসটা আসলে কি। হ্যাঁ, আমরা প্রথমে যদি চিন্তা করি, হোয়াট ডু ইউ মিন বাই ভাইরাস। হ্যাঁ, আমি কম্পিউটারে আপনাদের পড়াইছি ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ, এটা হচ্ছে ভাইটাল ভাইরাস, তাই না? তাহলে ওই রকমই ভাইরাস কি, কম্পিউটারে ভাইরাস মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত ভাবে তৈরি হয়ে যায়, তাই না? এক ধরনের সফটওয়্যার যেটা অনাকাঙ্ক্ষিত ভাবে তৈরি হয়ে, ওর নাম কি, কম্পিউটারের যে মাদার সফটওয়্যার বা অপারেটিং যে সিস্টেম বা অপারেটিং যে সফটওয়্যার গুলো আছে, ওগুলো হচ্ছে ক্ষতি সাধন করে হচ্ছে ভাইরাস। একইভাবে ভাইরাস যেটা, হ্যাঁ, ভাইরাস কথাটা আসছে এই ভাইরাস থেকে। ভাইরাস হচ্ছে এমন কিছু সত্তা, হ্যাঁ, এমন কিছু সত্তা, আমরা যদি বলি একটা সত্তা, হ্যাঁ, যা মূলত অকোষীয়। প্রথম কথা হচ্ছে ভাইরাস কিন্তু কোষ না, ভাইরাস হচ্ছে অকোষীয়। কারণ ভাইরাসের কোনো কোষ নাই। একটা কোষ থাকতে হলে তিনটা জিনিস থাকতে হয়। একটা হচ্ছে সাইটোপ্লাজম থাকতে হবে, ঠিক আছে, নিউক্লিয়াস থাকতে হবে, কোষ ঝিল্লি থাকতে হবে। এই তিনটা জিনিস যদি থাকে তাহলেই সে কোষ। তাহলে ভাইরাসে এগুলো নাই। নো সাইটোপ্লাজম, নো নিউক্লিয়াস, নো কোষ ঝিল্লি। তাহলে ভাইরাসে কোনো কোষ, সাইটোপ্লাজম থাকবে না, নিউক্লিয়াস থাকবে না, কোষ ঝিল্লি থাকবে না। তার মানে কি, ভাইরাস হ্যাজ নো সেল, ভাইরাসের কোনো কোষ নাই। ভাইরাসের কোনো কোষ নাই। তাহলে প্রথম কথা হচ্ছে ভাইরাস কিন্তু একটা অকোষীয় সত্তা, যেটা জীবের কোষে, তাই না, যেটা কোষের মধ্যে ঢুকে বংশ বিস্তার করে বা নিজের বৈশিষ্ট্য প্রকাশ করে, এবং যেটা কোষে প্রবেশ ছাড়া কখনোই বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। তাহলে কি, ভাইরাস হচ্ছে এমন একটি সত্তা যারা অকোষীয়, যাদের কোনো সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষ ঝিল্লি কিচ্ছু নাই। তারা হচ্ছে একটা কোষের মধ্যে ঢুকে জীবের মতো বৈশিষ্ট্য ধারণ করে বা তাদের বৈশিষ্ট্য প্রকাশ করে। ঠিক আছে, তাহলে ভাইরাস হচ্ছে এমন এক সত্তা যারা অকোষীয়, যারা কোনো সাইটোপ্লাজম, নিউক্লিয়াস বা কোষ ঝিল্লি নেই, যা কোনো জীবের মধ্যে ঢুকে বংশ বিস্তার করে বা তাদের জীবীয় বৈশিষ্ট্য প্রদর্শন করে। ঠিক আছে, এবারে আমরা চিন্তা করি, যদি ভাইরাস এখানে বলছে ব্যাকটেরিয়া জিনিসটা কি। হ্যাঁ, আমি ভাইরাসে যাব ডিটেলসে। ব্যাকটেরিয়া জিনিসটা কি, ব্যাকটেরিয়ার কিন্তু কোষ আছে। ব্যাকটেরিয়া কিন্তু কোষীয় জীব, হ্যাঁ, এরা হচ্ছে এক কোষী। তাহলে ভাইরাস কি, অকোষীয়। আর ব্যাকটেরিয়া মেইনলি হচ্ছে এক কোষী, কিন্তু তার থেকেও ব্যাকটেরিয়ার আসল যে ব্যাকটেরিয়ার পরিচয়, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে একটা আদি কোষী জীব। তার মানে কি, এদের কোষ আছে, যাদের কোষ আছে সেখানে কোষী কথাটা থাকবে। আর ভাইরাস তো অকোষীয়, আর ব্যাকটেরিয়া কি, একটা আদি কোষী জীব। এক কোষী তো ঠিক আছে, আদি কোষী। এখন কেন ব্যাকটেরিয়া আদি কোষী? কারণ ব্যাকটেরিয়াতে, দেখেন ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়াতে এই যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম। ঠিক আছে, পুরাটাই হচ্ছে সাইটোপ্লাজম। ব্যাকটেরিয়াতে দেখেন, সাইটোপ্লাজমিক মেমব্রেন মানে হচ্ছে কোষ ঝিল্লি। ব্যাকটেরিয়াতে কোষ ঝিল্লি আছে। ব্যাকটেরিয়াতে নিউক্লিয়াসও আছে। এই যে দেখেন, ক্রোমোজোম, ক্রোমোজোম থাকে কিসের মধ্যে, নিউক্লিয়াসের ভিতর। কিন্তু ব্যাকটেরিয়ার যে নিউক্লিয়াস, ওটা সুগঠিত নিউক্লিয়াস না, ওটা হচ্ছে একটা অগঠিত নিউক্লিয়াস। মানে সুগঠিত নিউক্লিয়াস না, এই ধরনের অগঠিত নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসটা সুগঠিত না, ওদেরকে বলা হয় নিউক্লিয়েট। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে এক ধরনের আদিকোষী জীব। আদিকোষী জীব কারা? যারা কোষীয়, যাদের কোষ আছে, সাইটোপ্লাজমও আছে, নিউক্লিয়াসও আছে, কোষ ঝিল্লিও আছে, এই তিনটাই আছে। কিন্তু কি দেখেন, কোষ ঝিল্লিও আছে, তাই না? তারপরে এই যে সাইটোপ্লাজম, ডট 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 দিলাম, এগুলোও আছে, আবার নিউক্লিয়াসও আছে। কিন্তু আদিকোষী জীব তারাই যাদের ওই নিউক্লিয়াসটা সুগঠিত না। তার মানে ওদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়। সুগঠিত
নিউক্লিয়াস নাই। তার মানে এমন না যে নিউক্লিয়াস নাই, ওদের নিউক্লিয়াসটা হচ্ছে অগঠিত। ঠিক আছে, তার সুগঠিত নিউক্লিয়াস নেই, এই জন্য ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী বা প্রোক্যারিওটস। এদের আর একটা বলা হয় প্রোক্যারিওটিক জীব। ঠিক আছে, অথবা আরেকটা আসতে পারে প্রাককেন্দ্রিক জীব। প্রাককেন্দ্রিক। পৃথিবীতে ব্যাকটেরিয়াই একমাত্র প্রোক্যারিওটিক বা প্রাককেন্দ্রিক বা আদিকোষী জীবের উদাহরণ। আর যা আছে সব হচ্ছে গিয়া সুকেন্দ্রিক কোষ। ঠিক আছে। হ্যাঁ, ব্যাকটেরিয়া একমাত্র আদিকোষী জীব বা হচ্ছে সুগঠিত কোষ, নিউক্লিয়াস নাই এরকম জীবের উদাহরণ। আর যা আছে দেখতে অনুন্নত হলেও ওগুলো কিন্তু সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক কোষ, ওদের নিউক্লিয়াস আছে। যেমন হচ্ছে আমি একটা বললাম, দেখতে ব্যাকটেরিয়ার মতো, অনুবীক্ষণ লাগে, যেমন এই যে বিভিন্ন ধরনের পরজীবী, ম্যালেরিয়ার জীবাণু, তাই না? তারপরে অ্যামিবা। হ্যাঁ, অ্যামিবা নিউক্লিয়াস লাগে। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস আছে দেখতে নিউক্লিয়াস লাগে, ইস্ট। হ্যাঁ, এগুলো কিন্তু সবই হচ্ছে সুকেন্দ্রিক। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে প্রাককেন্দ্রিক, একমাত্র প্রাককেন্দ্রিকের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া বা আদিকোষ। আর এ বা মানুষ, গরু, ছাগল, উদ্ভিদ, ফুল, পাখি, হ্যাঁ, ইস্ট, ছত্রাক, অ্যামিবা, ম্যালেরিয়ার জীবাণু, এগুলো সবকিছু কিন্তু সুকেন্দ্রিক কোষ, মনে থাকে যেন। শুধুমাত্র ব্যাকটেরিয়া হচ্ছে প্রাককেন্দ্রিক। আর ভাইরাস কিন্তু দেখেন প্রাককেন্দ্রিক না, সুকেন্দ্রিকও না। হ্যাঁ, এটা তো কোষই না। কোষ শুরুই হচ্ছে ব্যাকটেরিয়া থেকে। হ্যাঁ, প্রাকেন্দ্রিক কোষ, সুকেন্দ্রিক কোষ। আর ভাইরাস হচ্ছে অকোষীয়, এদের কোনো কোষই নাই। এই জিনিসগুলো যেন মাথায় থাকে, নইলে কিন্তু পরীক্ষায় ভুল করবেন। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন খুব ইজিলি হয়ে যাবে এখন। ভাইরাস, ভাইরাস অলরেডি, ভাইরাস কি বলেন তো? বলেন, নিচের কোনটা ভাইরাসের বৈশিষ্ট্য? চারটা উদাহরণ দিব। হুম, এরা এককোষী, এদের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। এরা অকোষীয়, এরা বহুকোষী। ভেরি গুড, শাহ আলম, শিমুল, ভেরি গুড। ওকে, ওকে, অকোষীয়। ঠিক আছে, এবারে বলেন, নিচের কোনটা ব্যাকটেরিয়ার উদাহরণ? চারটা অপশন দিব। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নিচের কোনটা? এরা বহুকোষী হয়, এদের নিউক্লিয়াস থাকে না, এরা অকোষীয়, উপরের সবগুলো। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নয়, এদের নিউক্লিয়াস থাকে না, এরা বহুকোষী, এরা অকোষীয়, উপরের সবগুলো। উপরের সবগুলো কেন হবে? শুধু অকোষীয়, শুধু অকোষীয়। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য কোনটা এখানে? এখানে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য হচ্ছে শুধুমাত্র অকোষীয়। আমি কি বলছি, নিচের কোনটা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য? প্রশ্নটা এটা ছিল না? নিচের কোনটা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য? তাহলে সরি, নয়, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নয়, উত্তর কি হবে? ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নয়, শুধু অকোষীয় হবে। তাই না, উত্তর হবে হচ্ছে শুধু অকোষীয়। বাকিগুলো তো বৈশিষ্ট্য, তাই না? ঠিক আছে, ওকে। এখানে উত্তর হচ্ছে দুইটা হবে, একটা হচ্ছে বহুকোষী আর একটা হচ্ছে অকোষীয়। হ্যাঁ, নিউক্লিয়াস কিন্তু থাকে। আপনারা বলতে পারতেন এ আর সি। ঠিক আছে, আমি তো বলি নাই যে সিঙ্গেল কোশ্চেন। বিসিএস এ সবসময় সিঙ্গেল লাগাবেন, কিন্তু আমার উত্তরে এসিও হতে পারে, কারণ আপনাদের ব্রেন স্টর্মিং এর জন্য। ওকে, এখন বলেন।
বলেন। ABCD। নিউক্লিয়াস আছে, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নয়, এককোষী। এখানে সিঙ্গেল কোশ্চেন হবে, হ্যাঁ, সিঙ্গেল উত্তর হবে। বৈশিষ্ট্য নয় কোনটা? এই তো। হ্যাঁ, যারা দেরিতে আসছেন তারা, হ্যাঁ, এটার উত্তর হবে হচ্ছে বহুকোষী। এটাই শুধু বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়া কি এককোষী হবে, তাই না? রোগ সৃষ্টি করে, ঠিক আছে, এককোষী। নিউক্লিয়াস তো আছে অবশ্যই, কিন্তু নিউক্লিয়াসটা কি? ব্যাকটেরিয়া তো একটা কোষ, যেহেতু এটা কোষ, এটা নিউক্লিয়াস আছে। এটা নিউক্লিয়াসটা হচ্ছে অগঠিত নিউক্লিয়াস, মানে সুগঠিত নাই, কিন্তু নিউক্লিয়াস তো আছে। সেটা কি? অগঠিত নিউক্লিয়াস। মনে থাকে যেন। ঠিক আছে, বহুকোষী, মনে থাকে যেন। তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে এমন একটা জিনিস, যেটা বললাম, যেটার আলটিমেটলি সবই আছে, কিন্তু সেটা হচ্ছে আদিকোষী। ওটা শুধু কে, নিউক্লিয়াস যেটা আছে ওটা হচ্ছে সুগঠিত না, অগঠিত। হ্যাঁ, কিন্তু ওটা একটা কোষ। ব্যাকটেরিয়া হচ্ছে পৃথিবীর একমাত্র প্রাককেন্দ্রিক বা হচ্ছে কে, আদিকোষ। ওকে, এবারে চ্যাট বক্সে একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলি, বলেন নিচের কোনটা হুম সুকেন্দ্রিক কোষ? চারটা অপশন দিব: ব্যাকটেরিয়া, ভাইরাস, ইস্ট, উপরে সবগুলো। ব্যাকটেরিয়া, ভাইরাস, ইস্ট, ভেরি গুড। সুকেন্দ্রিক কোষ বলছি, তাহলে কি উত্তর কি হবে? ইস্ট, তাই না? ইস্ট কি সুকেন্দ্রিক? এরা আণুবীক্ষণিক হলেও সুকেন্দ্রিক, এটা মনে রাখবেন, এটাই পরীক্ষায় ভুল হয়। অ্যামিবা, ইস্ট, এই দুটো হচ্ছে সুকেন্দ্রিক, এটা পরীক্ষায় বারবার আসে, এটা মনে রাখবেন। হ্যাঁ, অ্যামিবা, ইস্ট, এই দুটো কিন্তু সুকেন্দ্রিক কোষ, আণুবীক্ষণিক হলেও। ঠিক আছে, ওকে। এবার আসেন ভাইরাস। ভাইরাস আমি কি বলছি? ভাইরাসে কোনো সাইটোপ্লাজম নাই, তার মানে এদের কোষ নাই, তাই না? এদের কোনো নিউক্লিয়াস থাকবে না, সুগঠিত বা অগঠিত কোনো নিউক্লিয়াসই থাকবে না। এদের কোনো সাইটোপ্লাজম থাকবে না, এদের কোনো কোষঝিল্লি থাকবে না। তাহলে ভাইরাসটা কিভাবে থাকে? ভাইরাসের কেন্দ্রে থাকে হচ্ছে ডিএনএ অথবা আরএনএ। কিছু কিছু ভাইরাসে ডিএনএ থাকে, তাদেরকে বলা হয় ডিএনএ ভাইরাস। আর কিছু কিছু ভাইরাসে আরএনএ থাকে, তাদেরকে বলা হয় হচ্ছে আরএনএ ভাইরাস। ঠিক আছে, এটা হচ্ছে ভাইরাসের কেন্দ্রে থাকে ডিএনএ অথবা আরএনএ থাকে। এবং চারপাশে হচ্ছে ভাইরাসের একটা আবরণ থাকে, প্রোটিনের আবরণ থাকে। চারপাশে কি থাকে? ভাইরাসের একটা প্রোটিনের আবরণ থাকে। ঠিক আছে, এই প্রোটিনের আবরণটাকে বলা হয় হচ্ছে ক্যাপসিড মেমব্রেন। দেখেন, কোষ ঝিল্লি না, কিন্তু এটা একটা প্রোটিনের আবরণ। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে ক্যাপসিড আবরণ। এটাকে কি বলা হয়? ক্যাপসিড আবরণ। ওকে। আর কোন কোন ভাইরাসে এই প্রোটিনের আবরণের বাইরে আর একটা অপশনাল একটা, এই জন্য আমি ডট 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 দিয়ে আঁকলাম, যে অপশনাল কোন কোন ভাইরাসে থাকে, কোন কোন ভাইরাসে থাকে না। হ্যাঁ, এটার নাম হচ্ছে এনভেলপ। এনভেলপ। কোন কোন ভাইরাসে থাকবে, কোন কোন ভাইরাসে থাকবে না। এটা তৈরি হচ্ছে তেল চর্বি দিয়ে বা লিপিড দিয়ে। লিপিড মানে হচ্ছে তেল চর্বি। লিপিড, তেল বা চর্বি দিয়ে তৈরি থাকে এনভেলপটা। তাহলে এটা হচ্ছে ভাইরাস দিয়ে গঠন। হ্যাঁ, হ্যাঁ, যে এটা কি কি থাকে, ডিএনএ বা আরএনএ, চারপাশে একটা প্রোটিনের আবরণ থাকে, কোন কোনটার চারপাশে কি থাকে? এনভেলপ থাকে। এটা হচ্ছে কি, দেখেন, কোনো সাইটোপ্লাজম নাই, কোনো কোষ ঝিল্লি নাই, কোনো নিউক্লিয়াস নাই, তাই না? তাই এটা কি? ভাইরাস হচ্ছে অকোষীয়, বা আমরা ইংরেজিতে বলতে পারি অ্যাসেলুলার, তাই না? এবং এরা হচ্ছে কোষের ভিতরে ঢুকে বংশ বিস্তার করে বা তার জীবীয় বৈশিষ্ট্য প্রকাশ করে। এটা কিন্তু পরীক্ষায় আসে। এখন আসেন, আপনাদের কোনটা আসে? এই যে কোন কোন ভাইরাসে ডিএনএ থাকে, এদেরকে বলা হয় ডিএনএ ভাইরাস। কোন কোন ভাইরাসে আরএনএ থাকে, এগুলোতে বলা হয় আরএনএ ভাইরাস। পরীক্ষায় বারবার আসে, নিচের কোনটা ডিএনএ ভাইরাস, কোনটা আরএনএ ভাইরাস। আজকে একটা সরল সূত্র শিখাই দেই। যে সমস্ত ভাইরাস নিয়ে আলোচনা হয়, হ্যাঁ, যে সমস্ত ভাইরাস নিয়ে আপনি আলোচনা সৃষ্টি হয়েছে বা কমন যে ভাইরাসগুলো, এগুলোর ম্যাক্সিমামই আপনারা দেখেন আরএনএ ভাইরাস। আলোচনা সৃষ্টিকারী ভাইরাস ম্যাক্সিমাম হচ্ছে এখন পর্যন্ত আরএনএ ভাইরাস। ঠিক আছে, আমি উদাহরণ দেই। কোভিড, হ্যাঁ, SARS-CoV-2 যেটা আমরা বলি, করোনা ভাইরাস আপনারা যেটাকে বলেন, দেখেন আরএনএ ভাইরাস। বাঁচতে হলে জানতে হবে,
এইডস, তাই না? এইডস সৃষ্টিকারী ভাইরাস এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এটা কি হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস? কি? আরএনএ ভাইরাস। দেখেন আলোচনা সৃষ্টি হয় কিন্তু। ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু মশা, এই যে সিটি কর্পোরেশন থেকে যে মশার ওষুধ ছিটায়, তাই না? বা ডেঙ্গু নিধনের জন্য বলে, জরিমানাও করি আমরা মাঝে মধ্যে ম্যাজিস্ট্রেটরা, বিভিন্ন বাসায় বাসায় যে, প্রতিষ্ঠানে যে, যদি কিনা পানি ঠানি থাকে, হ্যাঁ, বা আইন শৃঙ্খলা বাহিনীরা দেখে। আলোচনা সৃষ্টি হচ্ছে না র্যাবিস ভাইরাস, কুকুর কামড় দেয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, বা ওই যে কি বলে ভেটেরিনারি সার্জন যারা আছে, মানে লাইভ স্টক, প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট থেকে কুকুর মারা হয়, সিটি কর্পোরেশন থেকে কুকুর মারা হয়, যেখানে হচ্ছে কুকুর বেড়ে যায়। অনেক সময় দেখা যায় না এলাকা ভিত্তিক কুকুর মারতে, রিসেন্টলি দিনাজপুরে কুকুর মেরে ফেলা হয়েছে, জলাতঙ্ক আক্রান্ত কুকুর মেরে ফেলার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, কারণ খালি মানুষকে কামড় দিত। আলোচনা সৃষ্টি হয়েছে না নিপা ভাইরাস, এই যে শীতকালে দেখেন না মাঝে মধ্যে ফেসবুক নিউজ ফিডে স্ক্রল করতে দেখবেন যে খেজুরের রস কাঁচা পান করতে যে অনেকে অসুস্থ হয়ে গেছে। তাই আলোচনা সৃষ্টি যে খেজুরের খেজুরের রস অবশ্যই গরম করে, বয়েল করে, হ্যাঁ, তারপরে পান করবেন, তাহলে নিপা ভাইরাসটা মরে যাবে। হ্যাঁ, নিপা ভাইরাস কি বাদুড়ের লালাতে থাকে, খেজুরের রসের মধ্যে আসে। জিকা ভাইরাস কয়েকদিন আগে শুনছেন না? জিকা ভাইরাস, জিকা ভাইরাস হচ্ছে নিউরাল ডেভেলপমেন্টাল প্রবলেম করে, মানুষের ব্রেইনের আকৃতি ছোট করে দেয় গর্ভাবস্থায়। দেখবেন, হ্যাঁ, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, বাচ্চাদের মাথাটা ছোট হয়, অনেক ছোট হয় জিকা ভাইরাসের কারণে। হ্যাঁ, মাইক্রোসেফালি বলে এটাকে। সেফালি মানে হচ্ছে ব্রেইন, আর মাইক্রো মানে ছোট। এটা করে আমি বলতেছি, সামনে আমরা দেখব ইবোলা ভাইরাস। আফ্রিকার দেশে কঙ্গো এই সমস্ত জায়গায় আমরা জানি যে ওরা বাদুড়ের মাংস খায়, বানরের মাংস খায়। এগুলোর মধ্যে মূলত বাদুড়ের মাংসে হচ্ছে ওই ইবোলা থাকে। ইবোলা ভাইরাস মানুষের শরীরে গিয়ে কোষ ফাটায় দেয়, ফলে হচ্ছে কোষের লাইসিস করে বা নষ্ট করে দেয় আমাদের শ্বসনতন্ত্র বিভিন্ন জায়গায়, হ্যাঁ, রক্তনালী ফাটায় দেয়। তাহলে কি এগুলো হচ্ছে আলোচনা সৃষ্টিকারী ভাইরাস? আমি কতগুলো বললাম, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। ঠিক আছে? তাহলে আলোচনা সৃষ্টিকারী ম্যাক্সিমাম কি? ম্যাক্সিমাম হচ্ছে আরএনএ ভাইরাস। ঠিক আছে, আমি দেখেন আমি উদাহরণ দিলাম চিকুনগুনিয়া, ডেঙ্গুর মতো চিকুনগুনিয়াও একটা রোগ, মশাবাহিত, আরএনএ ভাইরাস। ঠিক আছে? তা ম্যাক্সিমামই কিন্তু, এগুলো মনে রাখার জন্য ম্যাক্সিমাম হচ্ছে আরএনএ ভাইরাস। হ্যাঁ, হাম, হাম টিকা দেওয়া হয়। পোলিও, বাংলাদেশ পোলিও মুক্ত হয়েছে 2014 সালে, ডাব্লিউএইচও কর্তৃক বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করা হয়েছে। তাহলে কি পোলিও আমরা দেখি আলোচনায় আসছে, পোলিও কি একটা আরএনএ ভাইরাস। হামের টিকা দেওয়া হয়, একটা আরএনএ ভাইরাস। এখন দেখেন তো, কিছু কিছু জটিল জটিল ভাইরাস আছে, এগুলো নিয়ে কিন্তু অত আলোচনা সৃষ্টি হয় না। হুম, যেমন পক্স এর ভাইরাসের নাম গরুর বসন্ত, হ্যাঁ, ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা, ভ্যারিসেলা, কয়জন এগুলোর নাম জানেন? বা পেপারে আসে, আলোচনা সৃষ্টি হয়েছে, তার মানে কি এগুলো ডিএনএ ভাইরাস। হারপিস, কয়জন নাম শুনছেন? আলোচনা সৃষ্টি হয়েছে? সৃষ্টি হয় নাই। হ্যাঁ, টিটু ভাইরাস, পেপারে কখনো পড়েন টিটু ভাইরাসের জন্য ঝামেলা হয়েছে? পড়েন না তো। অ্যাডিনো হারপিস সিমপ্লেক্স, অ্যাডিনো, এগুলো কি পড়েন? তার মানে এটা কিন্তু মনে রাখার খুব সুন্দর একটা উপায়। হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে কি ম্যাক্সিমাম হচ্ছে কি আরএনএ ভাইরাস। তো পরীক্ষা কিন্তু আসে। তাহলে দেখেন ডিএনএ এর ভিতরে দেখেন জন্ডিস, হেপাটাইটিস, হ্যাঁ, হেপাটাইটিস, জন্ডিসের নাম শুনছেন না? হেপাটাইটিস, এখানে একটা প্যাচ আছে হেপাটাইটিস বি। হেপাটাইটিস বিটা কিন্তু আসলে আরএনএ ভাইরাস না, এই জন্য আমি রাখলাম শুধু হেপাটাইটিস ভাইরাস। কে এই স্লাইডটা যে করছে সে নন মেডিকেল, বোঝা যাচ্ছে, তাই প্যাচটা লাগাইছে। আপনাদের প্যাচ আমি ক্লিয়ার করতে দিচ্ছি। হেপাটাইটিস ম্যাক্সিমাম আরএনএ ভাইরাস, হেপাটাইটিস যেগুলো হচ্ছে লিভারকে ই করে, ম্যাক্সিমামই আরএনএ ভাইরাস, আমি দেখাবো। ঠিক আছে? তারপর দেখেন হাম, মামস যেগুলো আসে, হ্যাঁ, পোলিও, এইডস, জলাতঙ্ক। জলাতঙ্ক যে কুকুর, কুকুর থাকে কোথায়? রাস্তায়, তাই জলাতঙ্ককে বলা হয় স্ট্রিট ভাইরাস, পরীক্ষায় আসে কিন্তু। র্যাবিস ভাইরাস, নিপা, ইবোলা, ডেঙ্গু, জিকো, জিকা, এগুলো সব কিন্তু ম্যাক্সিমাম কি আরএনএ ভাইরাস। তারপর দেখেন চিকেন পক্স, ভ্যারিসেলা জস্টার, হ্যাঁ, গরুর বসন্তটা হচ্ছে ডিএনএ, কিন্তু ভ্যারিসেলা জস্টার চিকেনটা কিন্তু আবার আরএনএ। তার মানে ভয়ঙ্কর যেগুলো আপনি কমন, হ্যাঁ, হাম, মামস, ম্যাক্সিমামই হচ্ছে আরএনএ ভাইরাস। হ্যাঁ, হেপাটাইটিস ভাইরাস হচ্ছে 5 প্রকার, ABCDE, এর ভিতরে বি বাদে, হ্যাঁ, ACDE, চারটাই হচ্ছে আরএনএ ভাইরাস। তাহলে কি হেপাটাইটিস এর ম্যাক্সিমাম আরএনএ ভাইরাস?
শুধুমাত্র হেপাটাইটিস বি ভাইরাস যেটা আছে এটা হচ্ছে ডিএনএ ভাইরাস, এটা একটু ব্যতিক্রম। ঠিক আছে, কমন ঠিক আছে, হেপাটাইটিস বি কমন কে বলছে আপনাকে? হ্যাঁ, হেপাটাইটিস আপনার কি জন্ডিস? সবাই হেপাটাইটিস বি। জন্ডিস কার কার হয়েছে এখানে চ্যাট বক্সে লেখেন, কার কার জীবনে কখনো কখনো জন্ডিস হয়েছে? লেখেন। আপনারা যে বললেন হেপাটাইটিস বি কমন, ঠিক আছে, আমার একটু বলেন তো কার কার জন্ডিস হয়েছে এখানে? ম্যাক্সিমামই হয়েছে, এই যে রুমানা হয়েছে, আশরাফুল হয়েছে, আরো প্রচুর সবারই হয়েছে জীবনে কখনো কখনো, সবার হয়েছে। আর কার হেপাটাইটিস বি হয়েছে সে একটু হাতটা তোলেন, যে আমার আমি হেপাটাইটিস বি পজিটিভ। একজনও পাওয়া যাবে না, হয়তোবা একজন, হয়তোবা যদি যার দুর্ভাগ্য তার পাওয়া যেতেও পারে। হুম। তো জন্ডিস মানেই তো আপনার কি, ঠিক আছে, ডেঞ্জারাস হচ্ছে হেপাটাইটিস সি, সব থেকে খারাপ হচ্ছে হেপাটাইটিস সি। হ্যাঁ, ওটাকে বলা হয় তুষের আগুন বা নীরব ঘাতক। ঠিক আছে, তাহলে হেপাটাইটিস বি তাহলে এক্সেপশনাল, জটিলটা হ্যাঁ ডেঞ্জারাস। ডেঞ্জারাস যেটা হেপাটাইটিস বি আর সি সব থেকে ডেঞ্জারাস। কিন্তু দেখেন, আপনি মনে রাখবেন যে বিটা শুধু ডিএনএ, আর বাদ বাকি ম্যাক্সিমামই হচ্ছে কে, আরএনএ ভাইরাস। পরীক্ষা কিন্তু আসে। ঠিক আছে, হেপাটাইটিস এটা আমাদের ম্যাক্সিমাম যেটা হয় এ, ঠিক আছে, খাবারের মাধ্যমেই তো ম্যাক্সিমাম জন্ডিসটা হয়। এ, তারপরে ই। হ্যাঁ, প্রথমটা আর লাস্টেরটা মনে রাখবেন, যে এ ই আছে না, এ আর ই, এই দুইটা হচ্ছে খাবারের মাধ্যমে ছড়ায়, ফার্স্টেরটা লাস্টেরটা। বি সি যেটা আছে এই দুটো রক্ত আর বীর্যের মাধ্যমে যৌনবাহিত আর কি। হ্যাঁ, ফিকো ওরাল রুট। এটা মনে রাখার একটা কৌশল। হ্যাঁ, আপনাদের তো খুব ডিপ লাগবে না, এতটুক। ব্যাকটেরিয়া বলে দিলাম, দেখেন ব্যাকটেরিয়াতে কি কি থাকে। ব্যাকটেরিয়া হচ্ছে এককোষীয় এবং এরা আদিকোষী, তাই না? ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়ার ভিতরে দেখেন সাইটোপ্লাজম আছে। সাইটোপ্লাজমিক মেমব্রেনের বাংলা হচ্ছে কোষঝিল্লি আছে। সাইটোপ্লাজমে এই যে কোষঝিল্লির এখানে একটা কোনায় একটা এরকম ভাঁজ করা একটা অংশ থাকে, যে বরাবর এটা বিভাজিত হয়। এই অংশটার নাম হচ্ছে মেসোজোম। তাহলে ব্যাকটেরিয়ার একটা উপাদান হচ্ছে মেসোজোম, কিন্তু ভাই ইসে থাকে। তারপর দেখেন তো, ব্যাকটেরিয়াতে কিন্তু নিউক্লিয়াসটা অগঠিত, তার মানে ওদের ক্রোমোজোমটাও অগঠিত, তাই না, নিউক্লিয়াসের মধ্যে। সেই জন্য ব্যাকটেরিয়াতে কিন্তু আলাদা বৃত্তাকার ক্রোমোজোম থাকে। এই ব্যাকটেরিয়ার যে আলাদা বৃত্তাকার ক্রোমোজোম একে বলা হয় প্লাজমিড। তাহলে ব্যাকটেরিয়াতে যেহেতু নিউক্লিয়াসটা অগঠিত, ওদের ভিতরে কি থাকে, একটা আলাদা বৃত্তাকার ক্রোমোজোম থাকে। ঠিক আছে, বৃত্তাকার ক্রোমোজোম থাকে, এটার নাম হচ্ছে প্লাজমিড। ঠিক আছে, ব্যাকটেরিয়াতে কিন্তু উদ্ভিদ কোষের মতো কোষ প্রাচীর থাকে। এই যে চারপাশে কোষঝিল্লি তো থাকবেই, চারপাশে উদ্ভিদ কোষের মতো কোষ প্রাচীরও থাকে ব্যাকটেরিয়াতে। হ্যাঁ, এই কোষ প্রাচীর গুলো হচ্ছে পেপটাইড ও গ্লাইকেন দিয়ে তৈরি। এটা একটু মাথায় মাথায় রাখবেন, পেপটাইড ও গ্লাইকেন। হ্যাঁ, ভেঙে ভেঙে লিখে দিলাম, পেপটাইড ও গ্লাইকেন দিয়ে তৈরি হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, এখন আসেন আপনাদের কতটুক লাগবে, ব্যাকটেরিয়াতে কি কি আছে আপনারা তো বুঝলেনই। নিউক্লিয়াসটা সুগঠিত না, তাই এই ব্যাকটেরিয়াতে যে অংশটা থাকে এটার নাম হচ্ছে নিউক্লিওয়েড। হ্যাঁ, অগঠিত নিউক্লিয়াস, নিউক্লিওয়েড। কোষ প্রাচীর থাকে হচ্ছে পেপটাইডো গ্লাইকেন দিয়ে। ঠিক আছে। হুম, খুব ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়াতে অবশ্যই প্লাসমিড আছে। আপনারা তো প্লাস্টিডের সাথে প্যাচ লাগাই দেন না, প্লাস্টিড থাকে হচ্ছে উদ্ভিদ কোষে, ব্যাকটেরিয়াতে থাকে হচ্ছে কে, হ্যাঁ হ্যাঁ, প্লাসমিড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ লাগে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে। প্লাস্টিড না, কিন্তু 38-এ কিন্তু আসছিল, আপনারা অনেকেই প্লাস্টিড দিয়ে আসছেন। হ্যাঁ, মানে আপনাদের বড় ভাইরা প্লাসমিড লাগে, ব্যাকটেরিয়াতে প্লাসমিড থাকে, প্লাস্টিড না। ঠিক আছে, প্লাস্টিড না, কিন্তু এটা প্লাসমিড থাকবে। এটা কিন্তু কাটা, প্লাস্টিড থাকবে না, এই জন্য লিখলাম, মনে থাকবে। হ্যাঁ, প্লাসমিড এটা মাথায় রাখবেন, ব্যাকটেরিয়াতে থাকে। আর মেসোজোম থাকে। হ্যাঁ, হচ্ছে ব্যাকটেরিয়ার কিছু এক্সট্রা উপাদান। ব্যাকটেরিয়া ঘটিত রোগ খুবই ইম্পর্টেন্ট। ভাইরাস ঘটিত রোগগুলো তো পড়লাম, হ্যাঁ, কোন কোন রোগ ভাইরাস দিয়ে হয়। আপনারা দেখেন এখন মনে রাখবেন, হাম মাম সেগুলো কমন না, তাও একটা মনে রাখার উপায় আছে।
ভাইরাস ঘটিত রোগ, ভাইরাস দিয়ে হয়। হায় হায়, বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু চিকুনগুনিয়া জ্বরে পেল। জ্বরে পেল। জতে কি? জলাতঙ্ক, তাই না? আর আরএনএ ভাইরাস র্যাবিস। পেলোতে পোলিও। মাতে মাম, দেখেন ম্যাক্সিমামই কিন্তু আরএনএ ভাইরাস। হাতে হাম, তাই না? ওই রুবেলা যেটা, ইনফ্লুয়েঞ্জা। ভাতে ভাইরাল ফিভার, ডেঙ্গু চিকুনগুনিয়া, হ্যাঁ ইনফ্লুয়েঞ্জা। মনে থাকবে না? বসন্ত, বসন্তর ভিতরে ম্যাক্সিমাম ডিএনএ, ভ্যাকসিনিয়া ট্যাক্সিনিয়া ডিএনএ, ভ্যারিসেলাটা আরএনএ আসে না। আপনার হাম মামস যেগুলো কমন, এগুলো মনে রাখলেই হবে যেগুলো আরএনএ ভাইরাস। তাহলে এগুলো বাদে যা আছে এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। যেমন নিউমোনিয়া, নিউমোনিয়া হয় দেখেন ডিপ্লোকক্কাস নিউমোনি বা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, নামের সাথে মিল আছে, নিউমোনি। ডিপথেরিয়া, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। হুপিং কাশি, হ্যাঁ হুপিং কাশি রোগের ইংরেজি নাম হচ্ছে পার্টুসিস, তার কি টেলা পার্টুসিস। এটা এগুলো দরকার নাই আপনার, হ্যাঁ এগুলো কিন্তু অতটা আসে না, খালি একটু কয়েকটা জানতে হবে। যক্ষা, এইটা মাস্ট। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, হ্যাঁ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা আপনাদের জন্য, যে কোনটা কোনটা জানবো। কলেরা, খুবই ইম্পর্টেন্ট, ভিব্রিও কলেরা। এগুলো কিন্তু সব ব্যাকটেরিয়া, তাহলে এগুলো কি? যক্ষা, মেনিনজাইটিস, এগুলো কিন্তু হাই হাই বসন্ত মাসে এগুলোর মধ্যে নাই। কলেরা এগুলো হচ্ছে সব ব্যাকটেরিয়া ঘটিত রোগ। গনোরিয়া সিফিলিস এগুলো হচ্ছে যৌনবাহিত রোগ, এগুলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নাইজেরিয়া গনোরি, ট্রেপোনেমা প্যালিডিয়াম হচ্ছে সিফিলিস, এগুলো দরকার নেই আপনাদের লেভেলে। টাইফয়েড দেখেন সালমোনেলা টাইফি, টাইফয়েডও কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পরীক্ষায় আসে আপনাদের শুধু ব্যাকটেরিয়ার নামগুলো কিন্তু পড়তে হবে না, শুধুমাত্র যক্ষ্মাটা পড়তে বলছি আমি, তাই এম এম দিয়ে লিখলাম, বাকি তো দরকার নাই কিন্তু। কিন্তু এগুলো যে ব্যাকটেরিয়া ঘটিত রোগ এটা মনে রাখতে হবে। আমাশয় দেখেন, আমাশয়, হ্যাঁ আমাশয় কিন্তু অনেক টাইপের আছে, অ্যামিবা দিয়েও হতে পারে, এন্টামিবা হিস্টোলাইটিকা দিয়ে হতে পারে, শিগেলা দিয়ে হতে পারে। শিগেলা দিয়ে হলে এটা ব্যাকটেরিয়া ঘটিত, আবার পরজীবী ঘটিতও হতে পারে, ঠিক আছে, প্রোটোজোয়া দিয়েও হতে পারে। হ্যাঁ, জিআরডিএসিস বলে, অত মানে হচ্ছে কি ডিপে আপনাদের যাওয়া লাগবে না। আপনারা শুধু জানেন যে রক্ত আমাশয় যেটা শিগেলা দিয়ে হয় ওটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, হ্যাঁ। ওকে। কুষ্ঠ, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, লেপ্রোসি হচ্ছে ধনুষ্টঙ্কের ইংরেজি নামটা টিটেনাস, এগুলো কিন্তু সব ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ক্লোস্ট্রিডিয়াম টেটানি, দেখছেন নামের এই বৈজ্ঞানিক নামের সাথে মিল আছে। অ্যানথ্রাক্স, অ্যানথ্রাসিস, আমাশয়, ব্যাসিলাস ডিসেন্ট্রি, দুই টাইপের ব্যাকটেরিয়া দিয়ে কিন্তু আমাশয় হয়। আমাশয় কিন্তু দেখেন শিগেলা দিয়ে হচ্ছে, শিগেলা ব্যাকটেরিয়া দিয়েও হয়, আবার ডিসেন্ট্রি ব্যাকটেরিয়া দিয়েও হয়, ঠিক আছে। আবার এটা জিআরডিএসিস নামে একটা রোগ আছে, ওটা হচ্ছে প্রোটোজোয়া, এক ধরনের পরজীবী, ওই যে অণুজীব দিয়ে দেখা যায়, সেটা দিয়েও কিন্তু অনেক সময় আমাশয় হয়। তো এত কিছু লাগবে না, ঠিক আছে। এসটিজি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, হ্যাঁ ওই যে গনোরিয়া আর সিফিলিস এখানে। ওকে। ম্যালেরিয়ার জীবাণু এখান থেকে একটু পড়তে হবে, ম্যালেরিয়ার জীবাণু কিন্তু ব্যাকটেরিয়া না, ঠিক আছে, এরা কিন্তু এককোষী পরজীবী, এরা কিন্তু কোনো ব্যাকটেরিয়া না, এবং এরা কিন্তু সুকেন্দ্রিক কোষ। অণুজীব ঠিক আছে, কিন্তু এরা সুকেন্দ্রিক। হ্যাঁ, সাধারণত 4 ধরনের ম্যালেরিয়ার পরজীবাণু আছে, 4 টাইপস, যা হচ্ছে মানুষে ম্যালেরিয়া জ্বর সৃষ্টি করে, ঠিক আছে। 4 ধরন হচ্ছে এইটা: প্লাসমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাসমোডিয়াম ম্যালারি, প্লাসমোডিয়াম ওভেল, প্লাসমোডিয়াম ভিভ্যাক্স। এই 4টা হচ্ছে মানুষে ম্যালেরিয়া জ্বরটা তৈরি করে। হ্যাঁ, আর মোট 60 প্রজাতি আছে যা মানুষ, গরু, ছাগল তাদেরও এই জ্বরটা তৈরি করে, কিন্তু মানুষে তৈরি করে মাত্র 4 টাইপ, এই 4টা। জাস্ট নামটা জানেন, আর তেমন কিছু এখান থেকে দরকার নেই। হুম। একটা পোল নিয়ে নেই, নিচের কোনটা ডিএনএ ভাইরাস? সরি,
পারবে না? দেখি। ভেরি গুড। কি হবে? হারপিস, তাই না? বাদ বাকি গুলো কি কমন না? আমি তো বলছি, তার ডিএনএ ভাইরাস হচ্ছে হারপিস, আর বাদ বাকি সব হচ্ছে আরএনএ ভাইরাস। ভেরি গুড। কত পার্সেন্ট? 81% সঠিক উত্তর দিয়েছেন, যাক, নট ব্যাড। আসেন, ওখানে যে কয়টা কারণ বললাম আমরা সামনে দেখি। বিভিন্ন টাইপের রোগ আছে, হ্যাঁ, যেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এগুলো আপনাদের প্রিলি প্লাস রিটেন দুইটাতেই আসে। ক্যান্সার। হ্যাঁ, এখান থেকে একটু বেসিক না জানলে ক্যান্সার সম্পর্কে জানা কিন্তু ভুল, আমরা পারি না। হ্যাঁ, এটা একটু বলি। ম্যালেরিয়ার জীবাণু ভাইরাসও না ব্যাকটেরিয়াও না, বললাম না? ম্যালেরিয়ার পরজীবী হচ্ছে এক ধরনের এককোষী পরজীবী, যেটা এক ধরনের সুকেন্দ্রিক কোষ। ঠিক আছে, ওটা হচ্ছে প্রোটোজোয়া। প্রোটোজোয়া, হ্যাঁ, প্রোটোজোয়ার মধ্যে আছে। ঠিক আছে, এতটুকু জানেন। ক্যান্সার। হ্যাঁ, ক্যান্সার জিনিসটা কি একটু জানি। এটা জানার আগে আমাদের পড়তে হবে হচ্ছে টিউমার। টিউমার জিনিসটা কি? টিউমার জিনিসটা হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। হ্যাঁ, বিভিন্ন কারণে কোষের যে বিভাজন ওটা অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে। তাহলে একটা টিউমার হচ্ছে আপনার অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। কোনো কোষ কিন্তু নিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয় কোনো কারণে। হ্যাঁ, তার যদি কোষের বিভাজনটা নিয়ন্ত্রণটা হারিয়ে যায়, ঠিক আছে, তাহলেই হচ্ছে গিয়া এই টিউমারটা হয়। এখন সেই টিউমার দুই প্রকার। হ্যাঁ, টিউমার কয় প্রকার? টিউমার এভাবেও হতে পারে, দুইটা বানানেই কিন্তু সঠিক। ঠিক আছে, এটা আমেরিকান, এটা হচ্ছে ব্রিটিশ। তো যাই হোক, টিউমার দুই প্রকার। একটা হচ্ছে বিনাইন। বিনাইন কি? আপনারা যদি প্রিলি পড়তেছেন, বিনাইনের একটা বাংলা জানেন না? অবশ্যই বিনাইন পড়ছেন। বিনাইন কথাটার মানে কি? দয়ালু। হ্যাঁ, বিনাইন কথাটার মানে হচ্ছে দয়ালু। হুম। আর একটা আছে হচ্ছে ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট মানে যে ক্ষিপ্র, তাই না? ক্ষিপ্ত বা হচ্ছে ভালো না, হচ্ছে হিংস্র। হ্যাঁ, ম্যালিগন্যান্ট, হ্যাঁ, আগ্রাসী, যাই হোক, ওরকম পড়ছেন। হিংস্র বা হচ্ছে সুন্দর একটা বাংলা বলছেন, আগ্রাসী। ওকে। তাহলে টিউমার দুই প্রকার, বিনাইন একটা হচ্ছে তো, যে টিউমারটা বিনাইন মানে খুব ক্ষতিকর না, থাকলে ভালো, থাকলে সমস্যা নাই। কিন্তু ওই বিনাইন টিউমারটা অনেক দিন থাকতে 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 ওটার মিউটেশন হয়, বা ওটার জেনেটিক চেঞ্জ হয়ে ওটা ধ্বংসাত্মক ভাবে ছড়িয়ে যেতে পারে, বা আগ্রাসী হতে পারে, হিংস্র হয়ে যেতে পারে, আশেপাশের মানে হচ্ছে সুস্থ কোষে ছড়ায় যেতে পারে, রক্তের মাধ্যমে অন্যান্য অঙ্গে ছড়ায় যেতে পারে। ঠিক আছে, ওই যে ম্যালিগন্যান্ট টিউমার, এটাকেই সাধারণত আমরা বলি ক্যান্সার। ঠিক আছে, প্রচলিত অর্থে এটাকে বলা হয় হচ্ছে ক্যান্সার। ঠিক আছে, ছড়িয়ে যাবে হিংস্র যে টিউমারটা, মনে থাকবে। তার পরীক্ষা কিন্তু আসে টিউমার কি? অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, তাই না? ম্যালিগন্যান্ট যেটা হচ্ছে আগ্রাসী, যেটা ছড়িয়ে যায়। হ্যাঁ, তাহলে ম্যালিগন্যান্ট যে টিউমার যেটা হচ্ছে ছড়িয়ে পড়ে, ইনভেসিভ, হ্যাঁ, ছড়িয়ে যায়,
এবং এখানে আরেকটা জিনিস হয়, এই রক্তের মাধ্যমে এই ক্যান্সারের জীবাণুগুলো বা ক্যান্সারের কোষগুলো, তাই না? ক্যান্সার মানে কি, ম্যালিগন্যান্ট টিউমার কি, এর ভিতরে হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের হিংস্র কোষ আছে। সেই ক্যান্সারের কোষগুলো রক্তের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে যাওয়াকে বলা হয় মেটাস্টেসিস। মেটাস্টেসিস, ঠিক আছে? এটার মানে হচ্ছে রক্তের মাধ্যমে ক্যান্সার কোষ সর্বত্র ছড়িয়ে পড়া মিন্স মেটাস্টেসিস। ঠিক আছে, ওকে। এবার আসেন ডায়াবেটিস। হ্যাঁ, বাঁচে, সাধারণত বাঁচে না, খুব কম বাঁচে, হ্যাঁ। কারণ ঠিক মতো ট্রিটমেন্ট করতে হলে বাঁচে, একটা লেভেল আছে, গ্রেড আছে। মেটাস্টেসিস হওয়ার পরে যদি অর্গান ফেইলিওর হয় তখন আসলে বাঁচানো সম্ভব হয় না। কিন্তু মেটাস্টেসিস হলো অনেক ক্ষেত্রে বাঁচানো যায় তো, হ্যাঁ। আমাদের যেমন এর ক্ষেত্রে মাল্টিপল মায়োলোমা নামে যে আপনার বলেন ব্লাড ক্যান্সার এক টাইপের, হ্যাঁ। এটা মোটামুটি 5 বছর 6 বছর বাঁচানো যায়। প্রগনোসিস ভালো, এটা আমি দেখছি, 5 বছর বাঁচতেও দেখছি। যখন আমি ডাক্তার ছিলাম আর কি, বরিশাল মেডিকেলে, আপনার অঙ্কোলজি ওয়ার্ডে আমি এ 5 বছর পর্যন্ত আমাদের ওয়ার্ডেই বাঁচে। তিনি 5 বছর ধরে চিকিৎসা নিচ্ছেন। তিনি তখন পর্যন্ত বেঁচে ছিলেন। তো এরপরে হয়তো বা বেঁচে থাকতে পারেন, এবং বইতে লেখা আছে মোটামুটি 5-6 বছর প্রগনোসিস আর কি। ওকে, এবার আসেন ডায়াবেটিস। ডায়াবেটিস জিনিসটা প্রথমে আসেন, এটা হচ্ছে এক ধরনের মেটাবলিক ডিসঅর্ডার, হ্যাঁ, পরীক্ষায় আসে। মেটাবলিক, মেটাবলিক ডিসঅর্ডার মানে আপনার দেহের, হ্যাঁ, মেটাবলিক ডিসঅর্ডার, বা এটা কিন্তু এক ধরনের হরমোন জনিত রোগ, এটাও বলতে পারে, কোনো জীবাণুর মাধ্যমে কিন্তু হয় না, ঠিক আছে, ছোঁয়াচে না। হরমোন জনিত রোগও বলতে পারেন, বা মেটাবলিক ডিসঅর্ডার বলতে পারেন, হ্যাঁ। হরমোন জনিত রোগের আরেকটা নাম হচ্ছে এন্ডোক্রাইনোলজিক্যাল রোগ আর কি। হ্যাঁ, তিনটাই কিন্তু আসতে পারে পরীক্ষায়। হ্যাঁ, আমরা হরমোন স্পেশালিস্টকে বলি এন্ডোক্রাইনোলজিস্ট। তো এন্ডোক্রাইন জনিত রোগ, এটা কেন হয় একটু বলি। আমাদের শরীরে একটা মিশ্র গ্রন্থি আছে, হ্যাঁ, এতটুকু জানেন। ওই মিশ্র গ্রন্থিটার নাম হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস, ঠিক আছে? এখন এটা থেকে হরমোনও বের হয়, এনজাইমও বের হয়। এটা থেকে এনজাইম বের হয় হচ্ছে আপনার, হ্যাঁ, এটা মরিচের মতো একটা গ্রন্থি, কোনো কোনো বইতে লেখা আছে পাতার মতো গ্রন্থি, হ্যাঁ। তো যাই হোক, পাতা মরিচ যেটাই হোক, আমি লিখলাম। তো এই একটার যেখান থেকে মানে হরমোন বের হয়, ওটার একটা কোষের নাম হচ্ছে বিটা কোষ, হ্যাঁ। এনজাইমও বের হয়, যেটা পরিপাক তন্ত্রের খাদ্য পরিপাকে সাহায্য করে, আবার কিছু হরমোনও বের হয়। তো এই অগ্নাশয়ের বিটা কোষ থেকে একটা হরমোন বের হয়, ওই হরমোনটার নাম হচ্ছে ইনসুলিন। কি? ইনসুলিন। এই ইনসুলিনের কাজ হচ্ছে রক্ত থেকে অতিরিক্ত গ্লুকোজ কোষের মধ্যে নিয়ে যাওয়া। সেটা লিভারে নিয়ে যেতে পারে বা কোষের মধ্যে ঢুকাইতে পারে। তো আমাদের কোষের ভিতরে যদি গ্লুকোজ ঢুকাই দেয়, আমাদের জন্য ভালো না? কোষের মধ্যে অক্সিজেন যাবে, গ্লুকোজ যাবে, সেই গ্লুকোজ অক্সিজেনের মাধ্যমে জারিত হয়ে কি শক্তি উৎপন্ন করবে, আমরা ইজিলি কাজ করতে পারবো, তাই না? এখন মনে করেন এই অগ্ন্যাশয়ের এই বিটা কোষটা নষ্ট হয়ে গেল। বিটা কোষটা নষ্ট হয়ে গেল, এই বিটা কোষের কাজ কি? ইনসুলিন তৈরি করা। ই- ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হচ্ছে রক্ত থেকে গ্লুকোজকে কোষে ঢুকানো, তাই না? গ্লুকোজকে রক্ত থেকে কোথায় পাঠাবে? কোষে পাঠাবো। গ্লুকোজ ফার্স্টে ছিল কোথায়? রক্তে ছিল, এরপরে কোষে যাবে। তার মানে কি, রক্তে গ্লুকোজটা নিয়ন্ত্রিত থাকবে। এখন বিটা কোষ নষ্ট হয়ে গেল, তাহলে ইনসুলিন তৈরি হবে? হবে না। ফলে কি, রক্ত থেকে গ্লুকোজ আর কোষের মধ্যে ঢুকতে পারবে না, রক্তেই গ্লুকোজ বাড়তে থাকবে। কারণ কি, এটাকেই বলা হয় হচ্ছে ডায়াবেটিক কন্ডিশন বা ডায়াবেটিস। বুঝতে পারছেন? তাহলে বিটা কোষ নষ্ট হয়ে গেলে অগ্নাশয়ের আমাদের এই ডায়াবেটিস রোগটা হয়। ঠিক আছে, আপনাদের লেভেলের জন্য এতটুকুই মোর দ্যান এনাফ।
ঠিক আছে, এখন এই অগ্নাশয় কোষটাকে এই জন্য কি অনিয়ন্ত্রিত জীবন, হ্যাঁ, জেনেটিক কারণ, হ্যাঁ, সারাদিন ফেসবুক টিপা, মোবাইল টিপা, দেহের ওজন বেড়ে যাওয়া, উল্টাপাল্টা খাবার খাওয়া, বিভিন্ন কারণে কিন্তু অগ্নাশয়ে স্ট্রেস পড়ে পিত্তাকোষটা নষ্ট হয়ে যেতে পারে। এই একটা কারণে হয় ডায়াবেটিস। আর একটা কারণে হতে পারে আপনার যে কোষ, আপনি এত স্ট্রেস নিচ্ছেন বা বিভিন্ন কারণে আপনার কোষের গ্লুকোজ গ্রহণ করার ক্ষমতা কমে গেল, তাই না? এটাও তো হয়। শুধুমাত্র অনেকের তো প্যানক্রিয়াস ঠিক থাকে তারপরেও ডায়াবেটিসটা হয়, ঠিক আছে? এই রক্ত থেকে কোষটা নিতে পারলো না, ঠিক আছে, রক্ত থেকে কোষটা গ্লুকোজ ঠিক মতো নিতে পারলো না, আপনার কোষ অনেক স্ট্রেসড হয়ে গেল, তাই কোষের যে রিসেপ্টর ছিল গ্লুকোজ গ্রহণ করার, সেই রিসেপ্টর গুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। তখনও কিন্তু গ্লুকোজ কোষের মধ্যে ঢুকতে পারবে না। তাহলে বিভিন্ন কারণে কিন্তু এই দুইটা কারণে ডায়াবেটিস হয়, মনে থাকবে যেন। হ্যাঁ, আর আলটিমেটলি জানবেন যে রক্ত থেকে কোষে গ্লুকোজ নেওয়া হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া, যেটা ইনসুলিন করে। একটা হচ্ছে বিটা কোষ নষ্ট হয়ে গেলে এটা হয়, আবার অনেক সময় কোষ নিতে পারে না, তখনও এটা হতে পারে। দুই দুই রিজনেরই কিন্তু ইনসুলিন বাইরে থেকে দেয়া হয়, তাই না? আমরা ডায়াবেটিস রোগীরা সাধারণত ইনসুলিন নিতে দেখা যায় যখন সিভিয়ার পর্যায়ে যায়। কারণ ইনসুলিন দিলে যদি বিটা কোষ নষ্ট হয়ে যায় তাহলে তো ইনসুলিন দিতেই হবে, ধাক্কায় ধাক্কায় পাঠানো। আর কোষের ক্ষমতা নষ্ট হয়ে গেল, ইনসুলিন যা ইনসুলিন ছিল তা যতটুকু পারতো, তখন কি আরো বেশি বেশি ইনসুলিন লাগবে ধাক্কায় ধাক্কায় পাঠানোর জন্য। ঠিক আছে, মনে থাকবে, এটা যেন মনে থাকে। হ্যাঁ, তো প্রথম যে সিস্টেমটা বললাম ওটার নাম হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, আর দ্বিতীয়টা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, তাই না? তাহলে একটা হচ্ছে টাইপ 1, টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 হয় হচ্ছে যদি বিটা কোষ নষ্ট হয়ে যায়, বিটা কোষ নষ্ট হলে হচ্ছে টাইপ 1। ঠিক আছে, বিটাটা নষ্ট হলে টাইপ 1। আর টাইপ 2 কি? যদি কিনা কোষের ইনসুলিন গ্রহণ ক্ষমতা কমে যায়, এটা হচ্ছে টাইপ 2। ঠিক আছে, পরীক্ষা কিন্তু আসবে। এবং এটা হচ্ছে এক ধরনের মেটাবলিক ডিসঅর্ডার বলা হয়, বা হরমোন জনিত সমস্যা, ওটা বলতে পারেন। হ্যাঁ, মেটাবলিক ডিসঅর্ডার বলাই ভালো। ঠিক আছে, কারণ ওগুলো রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া, কারণ ওই যে রক্ত থেকে ইসের ভিতরে গেলে পরে এগুলো হচ্ছে আপনার কি ওই, না, দুই প্রকার হবে। হ্যাঁ, ওকে। এবার আসেন প্যারালাইসিস। এটা কি? হিউম্যান ব্রেইন বা মস্তিষ্ক। মস্তিষ্ক কি করে জানেন? আমাদের শরীরে যত ধরনের, হ্যাঁ, চলাচল আছে না, চলাচল বা অঙ্গ সঞ্চালন, এগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের মস্তিষ্ক। ঠিক আছে, এখন মনে করেন এই মস্তিষ্কতে সমস্যা হলো, বিভিন্ন কারণে হতে পারে, যেমন স্ট্রোক। আপনি অতিরিক্ত উত্তেজিত হইলেন, আপনার মস্তিষ্কের নালীগুলো কিন্তু খুব চিকন। হ্যাঁ, অতিরিক্ত উত্তেজিত হলে উচ্চ রক্তচাপ, কারণ বা আপনার অনেক হাইপার টেনশন আছে, উচ্চ রক্তচাপ চাপে হঠাৎ চাপে রক্তনালীগুলো ফেটে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মস্তিষ্কের কোষগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাহলে কি সেই মস্তিষ্ক আর চলাচল বা আপনার শরীরে সঞ্চালন করতে পারবে? পারবে না। ফলে আপনি ওই যে প্যারালাইসিস বা আপনার হাঁটা চলা নষ্ট হয়ে যাবে, পায়ের কার্যক্ষমতা, পায়ের পেশির বা হাতের পেশির কার্যক্ষমতা এক সাইডের, মুখে কথা বলা, তাই না, কথা বলতে পারবেন না, হতে পারে। স্ট্রোক একটা কারণ, তাই না? তারপর কি? অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের কারণেও তো রক্তক্ষরণ হতে পারে, তাহলেও তো প্যারালাইসিস হয়ে যায়। সেই জন্য এগুলো নিয়ন্ত্রণের জন্য সব সময় যাতে অ্যাক্সিডেন্ট না হয় এই চিন্তা করতে হবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকতে হবে, স্ট্রোক যাতে না হয় সেই চিন্তা করতে হবে। হ্যাঁ, এগুলো যেন মনে থাকে। ঠিক আছে, এটা মস্তিষ্কতে হতে পারে। আর একইভাবে মস্তিষ্কের লেজকে বলা হয় সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড, যেটা মেরুদণ্ডের ভিতরে থাকে। হ্যাঁ, মেরুদণ্ডের মধ্যেও কিন্তু আমাদের মস্তিষ্কের একটা অংশ থাকে, আসলে মস্তিষ্কের অংশ না, মস্তিষ্কের কন্টিনিউশনই বলা যায়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা অংশ, এটার নাম হচ্ছে স্পাইনাল কর্ড, বা এটাকে আমরা বলি সুষুম্না কাণ্ড। সেই জন্য এই মেরুদণ্ডে আঘাত হলেও কিন্তু মানুষজন একইভাবে মারা যেতে পারে, অ্যাক্সিডেন্ট হলে বা আঘাতপ্রাপ্ত হলে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট, আঘাত, হ্যাঁ, তাই কখনো মেরুদণ্ডে যাতে আঘাত না লাগে সেই কাজ করতে হবে। ঠিক আছে, ওকে। এপিলেপসি, হ্যাঁ, এপিলেপসিকে আমরা একটা ভাষায় বলি হচ্ছে মৃগী।
তাই না? মৃগী রোগ বলি না, মৃগী। ঠিক আছে। এই যে আমাদের মস্তিষ্কের রোগ, এই যে মস্তিষ্কের ভিতরে দেখেন কি বলছে, এপিলেপসি ইজ এ ডিসঅর্ডার মার্কড বাই ডিস্ট্রিবিউটেড ইলেকট্রিক্যাল রিদমস ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমস। ইলেকট্রিক্যাল রিদম আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমাদের হার্টে বলেন, আমাদের সেন্ট্রাল কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক বা স্পাইনাল কর্ড, প্রত্যেকটা জায়গায় কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল থাকে, তাই না? কারণ আমরা জানি একটা নিউরন থেকে আরেকটা নিউরনে কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল পাস হয় সিন্যাপসের মাধ্যমে। একটা নিউরন এবং আরেকটা নিউরনের যে সংযোগস্থল, এটাকে কি বলা হয় আগের দিন ক্লাসে, বা ওর ক্লাস অলরেডি হয়ে গেছে, সিন্যাপস বলা হয়। দুইটা নিউরনের সংযোগস্থলকে সিন্যাপস বলা হয়। ট্রান্সমিটার পাস হয়, এর ভিতর থেকে সিগন্যাল পাস হয়, তাই না? ঠিক আছে। তাহলে এই সিগন্যাল গুলোতে যখন ঝামেলা হবে, হ্যাঁ, তখন কিন্তু এই এপিলেপসি হতে পারে। এটা বলছে আর কি। এটা কিছুই না, এপিলেপসি হচ্ছে হঠাৎ মানে সাধারণত আমাদের নিউরো ট্রান্সমিটার গুলো আমাদের মস্তিষ্কের মধ্যে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে যত হচ্ছে নিয়ন্ত্রণ করে আর কি আমাদের নিউরনের উত্তেজনা, তাই না? আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সারা শরীরের উত্তেজনা নিয়ন্ত্রণ করে। তো সেই নিউরো ট্রান্সমিটার গুলোর যখন অনিয়ন্ত্রিত হ্রাস বৃদ্ধি ঘটে, হ্যাঁ, তখনই কিন্তু হঠাৎ মনে করেন যে হ্রাস বৃদ্ধির জন্য সিগন্যাল এদিক হয়ে গেল, হঠাৎ আপনার কি এক্সাইটমেন্ট বেশি শুরু হলো, তখন আপনি কাঁপতে থাকবেন। ঠিক আছে। তাহলে সিমটমস কি? লস অফ কনসাসনেস, অ্যাংজাইটি, হ্যাঁ, অজ্ঞান হয়ে যাওয়া, উইকনেস, ঠিক আছে, জার্কিং, যেটা এটা প্রচন্ড হয়। ঠিক আছে, এই জিনিসগুলো যেন মনে থাকে। জন্ডিস, হ্যাঁ, জন্ডিস কিছুই না, জন্ডিস হচ্ছে এমন একটা কন্ডিশন যে কন্ডিশনে হচ্ছে শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। বিলিরুবিনের মাত্রা স্বাভাবিক থেকে বেড়ে যায়। এখন এটা বিভিন্ন কারণে বাড়তে পারে। ঠিক আছে। হ্যাঁ, যেমন আমরা যদি বলি হেপাটোসেলুলার জন্ডিস বা হচ্ছে লিভার জনিত জন্ডিস, তাই না? লিভার, এখানে কি হয় জানেন? লিভার মানে কি? যকৃৎ। যকৃতে কিন্তু লোহিত রক্তকণিকা ধ্বংস হয়। হ্যাঁ, 120 দিন পর পর কিন্তু যকৃৎ লোহিত রক্তকণিকা ধ্বংস করে। হ্যাঁ, আরবিসি ভেঙে দুইটা জিনিস তৈরি হয়। ঠিক আছে। হিমোগ্লোবিন। হ্যাঁ, আরবিসি ভেঙে কিন্তু আরবিসির যে হিমোগ্লোবিন আছে, ওই হিমোগ্লোবিনটা কিন্তু ভাঙে। ওই হিমোগ্লোবিনটা ভেঙে আরবিসির কি ভাঙে? হিমোগ্লোবিন কিন্তু ভেঙে যায় আস্তে আস্তে। ওই হিমোগ্লোবিন ভেঙে একটা জিনিস তৈরি হয়, সেটার নাম হচ্ছে বিলিরুবিন। বিলিভার্ডিনও তৈরি হয়, অত প্যাচের ভিতর আমরা না যাই। হিমোগ্লোবিন ভেঙে একটা পর্যায়ে বিলিরুবিন তৈরি হচ্ছে। এখন দেখেন, যখন এই যকৃৎকে কোনো জীবাণু বা বিভিন্ন ভাবে কিন্তু যকৃৎ প্রদাহ হতে পারে, যকৃতে বা হেপাটাইটিস হতে পারে। যেমন অ্যালকোহল, যারা অ্যালকোহল বেশি খায় তাদের কি কিন্তু এই লিভারে কোনো জীবাণু ছাড়াই যকৃতে সংক্রমণ হতে পারে, বা হচ্ছে প্রদাহ হতে পারে যকৃতে। ইনফ্ল্যামেশন বা প্রদাহ বলে, মানে প্রদাহ, ইনফ্ল্যামেশন ইংরেজি, মানে যকৃতের ভিতরে একটা ইনফেকশন টাইপেই, কিন্তু ওটা জীবাণু ছাড়া আর কি। আবার ভাইরাস দিয়ে হতে পারে, তাই না? যেমন বি, সি, ডি, ই, চারটা ভাইরাস, পাঁচটা ভাইরাস দিয়েও হতে পারে। এখন যেভাবেই হোক, যকৃৎকে যখন এই ভাইরাস বা অ্যালকোহল দিয়ে এই যকৃতে প্রদাহ হবে, তাই না, তখন কি হবে? যকৃতের যে কার্যক্ষমতা, এটা এক্সাইটেড হয়ে যাবে না? ঠিক আছে, এক্সাইটেড কিন্তু হয়ে যাবে, এবং ওরা নিয়ন্ত্রিত ভাবে কিন্তু আরবিসি ধ্বংস হতে পারবে না। এখানে কি বেশি বেশি আরবিসি ধ্বংস করবে, কারণ কি তখন যকৃতের কার্যক্ষমতা অনেক বেড়ে যায়, তাই না? যকৃতে হচ্ছে ভাইরাস আক্রমণ করে, তখন অনিয়ন্ত্রিত ভাবে আরবিসি ধ্বংস হয়, বেশি বেশি আরবিসি ধ্বংস হচ্ছে প্রয়োজনের থেকে। তাহলে কি তখন বিলিরুবিন বেশি তৈরি হবে। তখনই কি বিলিরুবিনের কালার হচ্ছে হলুদ, এবং বিলিরুবিন তখন যখন বেশি তৈরি হবে তখন সেটা এই রক্তের মাধ্যমে ছড়িয়ে শরীর হলুদ হয়ে যায়, চোখের পাতা হলুদ, চোখের ভিতরে যে কর্নিয়া, তাই না, এটা হলুদ, চোখ হলুদ দেখায়, হাতের তালু হলুদ দেখায়, সব কিন্তু নখ হলুদ দেখায়। ঠিক আছে। তাহলে এটাই কিন্তু জন্ডিস। হ্যাঁ, এবং জন্ডিসের কারণ হচ্ছে একটা, এই যে
লিভার, যকৃৎ প্রদাহ হচ্ছে জন্ডিসের একটা কারণ। আর এই যকৃৎ প্রদাহ দুই কারণে, সাধারণত দুই কারণে হয়: অ্যালকোহলের মাধ্যমে হয় এবং ভাইরাস ঘটিত ABCD এর মাধ্যমে হয়। ঠিক আছে? এ এবং ই, এই ভাইরাস দুইটা হচ্ছে খাবারের মাধ্যমে ছড়ায়, খাবারের মাধ্যমে লিভারে যায়, রক্তের ভিতরে যায়। আর BCD এরা হচ্ছে রক্ত, হ্যাঁ, বীর্য, মানে হচ্ছে কি যৌনবাহিত। পরীক্ষা কিন্তু আসে যে কোন দুইটা খাবার ও পানির মাধ্যমে, খাবার মানে কি পানি, খাবারের মাধ্যমে বা পানির মাধ্যমে, প্রথমটা আর লাস্টেরটা। হম। আর বাকিগুলো হচ্ছে রক্ত, বীর্য, যৌনবাহিত, সরাসরি ছড়ায়। ওকে। ওকে, এবারে হচ্ছে বিভিন্ন পুষ্টিজনিত রোগের হচ্ছে স্লাইড এখানে আছে, দেখেন। শর্করা কি আমাদের শরীরে শক্তি, তার মানে কি এর অভাবে দুর্বলতা হয়। আমিষের অভাবে বাচ্চাদের দুইটা রোগ হয়, একটা হচ্ছে ম্যারাসমাস আর একটা হচ্ছে কোয়াশিয়রকর। একটা হচ্ছে ম্যারাসমাস, একটা হচ্ছে কোয়াশিয়রকর। ঠিক আছে, এটা যেন মনে থাকে। হুম। একটা হচ্ছে ম্যারাসমাস আর একটা হচ্ছে কোয়াশিয়রকর। স্নেহ পদার্থ দেখেন তো, স্নেহ পদার্থ একটু শরীর তেল তেলে হলে তাহলে শুষ্ক হয় না। তো যখন শরীরে স্নেহ পদার্থের অভাব হয় তখন কিন্তু শরীরে শুষ্ক হয়ে যায়, তখন বিভিন্ন টাইপের চর্মরোগ হতে পারে, একজিমা হতে পারে। তাই কিন্তু একদম, হুম, স্নেহ পদার্থ কিন্তু খাওয়া উচিত। এগুলো খুবই ইম্পর্টেন্ট। ভিটামিন এ এর অভাবে হচ্ছে রাতকানা রোগ হয়, কারণ ভিটামিন এ হচ্ছে চোখে রড কোষ তৈরির একটা, রড কোষে পুষ্টি দেয়। ভিটামিন এ কি চোখের কোষে, চোখের যে রেটিনা আছে, হ্যাঁ, রেটিনাতে সাধারণত চোখে বিম্ব তৈরি হয়। ঠিক আছে? তো সেই রেটিনাতে দুই ধরনের কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। এই রড কোষে হচ্ছে ভিটামিন এ পুষ্টি যোগান করে, যোগান দেয়। তাহলে ভিটামিন, সেই রড কোষের কাজ কি? রড কোষ হচ্ছে, দিয়ে মনে রাখবেন রাতে, রড কোষ হচ্ছে রাতে বিম্ব তৈরি করে চোখে দেখতে সাহায্য করে। আর সকালে বা উজ্জ্বল আলোতে বা রঙিন কোনো কিছু তৈরিতে সাহায্য করে হচ্ছে কোন কোষ, সকালে উজ্জ্বলতা, রাতে হচ্ছে রড কোষ। তো ভিটামিন এ যদি না খায় কেউ, তখন কি হবে? এই রড কোষ ধ্বংস হয়ে যাবে, ফলে কি হবে? রাতকানা রোগ হয়। পরীক্ষা কিন্তু আসে যে ভিটামিন এর অভাবে কোন কোষ ধ্বংস হয়, হ্যাঁ, এই যে রড কোষ, ফলে রাতকানা রোগ হয়। আর ওটা জেরপ্থ্যালমিয়া, হ্যাঁ, জেরপ্থ্যালমিয়া হচ্ছে চোখ শুকনা শুষ্ক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, লেয়ার আর কি, চোখের এই রোগ এটা। হ্যাঁ, অনেক সময় ভালো হয়, লেভেল আছে, গ্রেড আছে। ঠিক আছে? ঠিক আছে, কিন্তু টাফ আর কি। যাতে না হয় প্রতিরোধী, এটা রাতকানার আসলে প্রতিরোধটাই মেইন, সেই জন্য হচ্ছে ভিটামিন এ ক্যাম্পেইনিং হয় না, ভিটামিন এ ক্যাপসুল। B1, হ্যাঁ, ভিটামিন বি কমপ্লেক্সের অনেকগুলো এখানে রোগ আছে: B1, B2, B3, B5, B6, B7, B9, বি ম্যাক্সিমামের অভাবে কিন্তু রক্ত শূন্যতা হয়, কারণ ভিটামিন B12 এর অভাবে বেশি রক্ত শূন্যতা হয়, এটা মনে রাখবেন। এছাড়া B9 এর অভাবেও রক্ত শূন্যতা হয়, এই যে B6 এর অভাবেও অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা হয়। ঠিক আছে? কিন্তু প্রথম তিনটা খুব ইম্পর্টেন্ট। B1 এর অভাবে হচ্ছে বেরি বেরি রোগ হয়, হ্যাঁ। B2 এর অভাবে হচ্ছে মুখের চারদিকে, ঠোঁটের কোনায় ঘা হয়, হ্যাঁ। বি টু এর আরেকটা নাম হচ্ছে রিবোফ্লাভিন। ঠিক আছে? আপনার রিবোফ্লাভিন, এই হলুদ রঙের ট্যাবলেটটা অনেকেই খাইছেন ঠোঁটের কোনায় ঘা হইলে, হ্যাঁ, মুখের চারদিকে ঘা হয়। আর ভিটামিন B3-র অভাবে হচ্ছে পেলাগ্রা রোগ হয়। তিনটা কিন্তু পরীক্ষায় খুব আসে। B1 এর অভাবে হচ্ছে বেরি বেরি রোগ হয়, B2 এর অভাবে ঠোঁটের কোনায় ঘা, আর ভিটামিন B3-র অভাবে পেলাগ্রা রোগ হয়। সি এর অভাবে স্কারভি রোগ হয়, হুম, দাঁতের মাড়ি স্পঞ্জি হয়ে যায়। ডি এর অভাবে দুইটা রোগ হয় বাচ্চাদের, একটা হচ্ছে রিকেটস আর একটা হচ্ছে অস্টিওপোরোসিস।
বাচ্চাদের হচ্ছে রিকেটস হয়, হ্যাঁ, এভাবে পা দেখা যায় বাঁকা হয়ে যাচ্ছে, এভাবে পাটা বাঁকা হয়ে যাচ্ছে। কারণ কি, ডি কি করে, হাড় ও দাঁত মজবুত করে, ফলে কি হাড়টা নরম হয়ে যায়, ফলে পা এরকম বেঁকা হয়ে যায়। অস্টিওপোরোসিস, পোর মানে হচ্ছে ছিদ্র, পোর মানে কি ছিদ্র, তার মানে হাড়ের মধ্যে ছিদ্র হয়ে যায়। ভিটামিন ই আমরা সবাই জানি চুল বা স্কিনের জন্য দায়ী, ভালো। এছাড়া এরা প্রজনন ক্ষমতা হ্রাস করে, অকাল গর্ভপাত করে অনেক সময় অভাবে। ভিটামিন কে হচ্ছে কেটে গেলে রক্তপাত বন্ধ হতে দেয় না, হ্যাঁ। ভিটামিন কে এর অভাবে হচ্ছে কেটে গেলে কিন্তু রক্তপাত বন্ধ হয় না, প্রত্যেকটা লাগবে। ক্যালসিয়াম, এরাও হচ্ছে হাড়, দাঁত এগুলো গঠনে সাহায্য করে। তো যে রোগটা, এটার নাম অস্টিওম্যালেশিয়া, হ্যাঁ। অস্টিও মানে কি হাড়, ম্যাল মানে হচ্ছে কম, তার মানে হাড়ের রোগ করে। ফ্লোরাইড, আপনারা টুথপেস্টের অ্যাডে দেখেন না, ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট। দাঁতের এনামেলে ফ্লোরাইড দরকার, দাঁতের এনামেল গঠনে ফ্লোরাইড খুব দরকার, ঠিক আছে। সেই জন্য হচ্ছে দাঁতের ক্ষয় রোধে ফ্লোরাইড খুব ইম্পর্টেন্ট। সেই জন্য হচ্ছে এই যে আমাদের ডিজি হেলথ থেকে বা হচ্ছে জাতীয় বার্ট্রান নামে, হ্যাঁ, একটা পুষ্টি প্রতিষ্ঠান আছে। কয়েকদিন আগে একটা ট্রেনিং হয়েছিল, ওই ট্রেনিং এ হচ্ছে আমরা ছিলাম। তো ওই যে আমরা যে সাপ্লাই পানি খাই না, ওই পানির ভিতর কিন্তু সরকার একটা নির্দিষ্ট মাত্রায় ফ্লোরাইড দিয়ে দেয়, ঠিক আছে, যাতে কিনা পাই। এরকম কিন্তু অনেক মানে হচ্ছে কর্মসূচি বা প্রজেক্ট চলমান, যাতে দাঁতে পায়। প্লাস হচ্ছে বিএসটিআই কিন্তু কোনো পেস্টের মধ্যে নির্ধারিত ফ্লুরাইড না থাকলে কিন্তু ওটা পাস করে না, ঠিক আছে। এবং এই জন্যই কিন্তু বাংলাদেশের কোনো পেস্ট খুব বেশি, আপনি দেখবেন একটা পেস্টের কোম্পানি দেওয়া কিন্তু খুব বেশি কঠিন কিছু না, কিন্তু আপনি দেখেন বাংলাদেশে কিন্তু ওই কোলগেট, পেপসোডেন্ট, তাই না, মানে ইউনিলিভারের পক্ষ থেকে যেগুলো তৈরি হয় ওগুলোই কিন্তু চলে। শুধুমাত্র মনে হয় একটা আছে মেডি প্লাস। আর যেগুলো আসতেছে আপনি মাঝে মধ্যে দেখবেন, ছোটবেলায় আমরা দেখতাম D5 চলে গেছে, হঠাৎ হঠাৎ দুই একটা আসে, চলে যায়। কারণ হচ্ছে এই ফ্লুরাইডটা নিয়ন্ত্রণ করতে পারে না ওনারা, ঠিক আছে। সেই জন্যই কিন্তু বিদেশি গুলোই বেশি চলে, শুধুমাত্র বাংলাদেশে মেডি প্লাসটা মনে হয় এখন শুধু, ঠিক আছে। ওকে, হ্যাঁ, ওকে। ই ক্যাপ খেতে দিছে, খুবই ভালো, হ্যাঁ, খাবেন। আয়রন, রক্ত শূন্যতার জন্য আয়রন হতে পারে। আয়রনের কারণ কি আমরা জানি, হিমোগ্লোবিন আছে না, হিমোগ্লোবিন হচ্ছে আয়রন ঘটিত প্রোটিন, হ্যাঁ। হিমোগ্লোবিন কিন্তু এর ভিতরে দুইটা জিনিস থাকে, মেইনলি হিমোগ্লোবিন হচ্ছে প্রোটিন, কিন্তু এর ভিতরে আয়রনও থাকে, আয়রন ঘটিত প্রোটিন, হ্যাঁ। এটা মূলত একটা প্রোটিন, কিন্তু আয়রন ঘটিত প্রোটিন, মূলত বেশি থাকে প্রোটিন বাট আয়রন থাকে। তাহলে আয়রনের অভাবে রক্ত শূন্যতা, কারণ হিমোগ্লোবিন কম উৎপন্ন হয়, আয়রনের অভাবে এটা হয়। পটাশিয়ামের অভাবে কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে। আয়োডিনের অভাবে আমরা সবাই জানি গলগণ্ড হয়, ঠিক আছে। এটা মনে রাখতে চাই, এগুলো কিন্তু খুবই 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 ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। লাস্টের হচ্ছে ফসফরাস, এর অভাবে রিকেটস হয়, কারণ ফসফরাস কি হাড় আর দাঁতের জন্য ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। একটা পোল নিয়ে নেই। আচ্ছা, আমি পাশে নাম লিখে দিই, হ্যাঁ। প্রথম তিনটার নামও পড়তে হবে, ঠিক আছে। থায়ামিন হচ্ছে B1, রিবোফ্লাভিন হচ্ছে B2, আর নিয়াসিন হচ্ছে B3। এখন দেখি কেমন পারেন, হ্যাঁ। বেরি রোগ খুব ইম্পর্ট্যান্ট, এই তিনটার নাম পড়তেই হবে। B2 রিবোফ্লাভিন, B1 থায়ামিন, B3 নিয়াসিন।
দেখি কি অবস্থা। ওকে, গুড। তাহলে কি হবে? ভিটামিন B1 বা থায়ামিন, ঠিক আছে। এই তিনটার নাম একটু পড়তে হবে, কোনটার নাম কি। হ্যাঁ, B1 এর আরেকটা নাম হচ্ছে থায়ামিন, B2 রিবোফ্লাভিন, আর B3 হচ্ছে নিয়াসিন। ঠিক আছে। তো এটা ভিটামিনের ক্লাসে, আই থিঙ্ক পুষ্টির ক্লাসে আলাদাভাবে আপনাদের পড়ানো হয়েছিল, মনে নাই কেন? অবশ্যই পড়ানো হয়েছিল, হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা করে নাম দিয়ে দিয়ে কোনটার নাম কি। হ্যাঁ, সব তো লাগবে না। তারপর আমার লিখে দিতে হইলো কেন? মায়ের দিয়ে এক একটা ঠিক করে দেওয়া উচিত। হ্যাঁ, পড়ানো হয়েছে, কিচ্ছু মনে থাকে না। স্বাভাবিক, আমারও মনে থাকতো না। মনে পড়ে যাবে আসল সময়, ঠিক আছে, সমস্যা নেই, আসেন, ভয় পাওয়ার কিছু নেই। ওকে, এবার একটু আমরা কিছু রোগ দেখি, বায়ুবাহিত রোগ, তাই না? কোভিড-19 বায়ুবাহিত রোগ। বসন্ত একটা বায়ুবাহিত রোগ, যক্ষা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। বসন্ত কিন্তু বায়ুবাহিত, হ্যাঁ। হুম। প্লাস এটা বায়ুবাহিত প্লাস ছোঁয়াচে, মানে হচ্ছে স্পর্শজনিত। ঠিক আছে, তাই ছোঁয়াচে লিখে দিলাম। যক্ষা কিন্তু ছোঁয়াচে না, এটা বায়ুবাহিত। বসন্ত হচ্ছে বায়ুবাহিত প্লাস ছোঁয়াচে দুইটাই। যক্ষা বায়ুবাহিত, ইনফ্লুয়েঞ্জা, হুপিং কাশি। হ্যাঁ, হুপিং কাশির ইংরেজি হচ্ছে পার্টুসিস। হুপিং কাশি কি? পার্টুসিস। মেনিনজাইটিস, নিউমোনিয়া। হ্যাঁ, নিউমোনিয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ কোভিড এর সময় আমি বলছি না যে নিউমোনিয়া হয়। সব বায়ুবাহিত। ব্রঙ্কাইটিস, হ্যাঁ, শ্বসনতন্ত্রের ম্যাক্সিমাম, মামস, রুবেলা, হ্যাঁ, এই আপনার হাম, এগুলো সবই কিন্তু বায়ুবাহিত রোগ। পানিবাহিত রোগ হচ্ছে টাইফয়েড, ডায়রিয়া। পানি টানি খাইলে হয়। টাইফয়েডটা মনে থাকে না, পানিবাহিত রোগ। ঠিক আছে, কলেরা ডায়রিয়া মনে থাকবে, আমাশয়। জন্ডিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই যে যদি মানে বাহিত যদি বলেন, তাই না? জন্ডিস কিন্তু পানিবাহিত হয়, এআরই এর মাধ্যমে যেটা হয়। পোলিও কিন্তু পানিবাহিত। প্রাণীবাহিত রোগ মনে থাকবে, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, ম্যালেরিয়া, হ্যাঁ, ফাইলেরিয়া, নিপাহ, জলাতঙ্ক। যৌনবাহিত রোগ হচ্ছে সিফিলিস, এইডস, গনোরিয়া। স্পর্শজনিত রোগ খোসপাছড়া, কুষ্ঠ, ছত্রাকজনিত বিভিন্ন চর্মরোগ, তাই না, এগুলো হয়। খোসপাছড়া হয় না, স্ক্যাবিস বলে। ছেলেরা যারা হচ্ছে হোস্টেলে থাকেন, জীবনে কোনো না কোনো সময় স্ক্যাবিস হয়েছে। হ্যাঁ, আমি যখন আউটডোরে বসতাম, হেলথ কেয়ারে যখন ছিলাম, প্রচুর পাইতাম হচ্ছে আহ স্ক্যাবিসের পেশেন্ট, তাই না? প্রচুর আসতো। আপনার হচ্ছে রানের দুই সাইডে প্রচুর হয় না? এটা কিন্তু খুব হয়, কমন। হ্যাঁ, ওই বয়সটার সময় খুব বেশি হয়, যখন ভার্সিটিতে থাকেন, তাই না? অগোছালো থাকার কারণে আসলে হোস্টেলগুলোতে দেখা যায় যে ছেলেদের হলে যেটা হয়, ওই আপনারা যখন ছুটিতে যায়, তখন অনেক সময় আপনাদের রুমে এসে মামারা ঘুমায়, দারোয়ানরা ঘুমায়, এরকম কিন্তু প্রচুর হয়। ঠিক আছে। তারপরে দেখা যায় যে হ্যাঁ, অগোছালো কারণে এরকম তো অবশ্যই একটা কারণ। ঠিক আছে, প্রচুর হয়। এখন আমি তো বয়েজ হোস্টেলে ছিলাম, সেই জন্য হচ্ছে আমি ছেলেদের কথা জানি। এখন মেয়েদের তো আমি ওভাবে জানি না। আর মেয়েদের জন্য তো মেয়ে মানে হচ্ছে মহিলা আহ আপনার স্কিনের ডাক্তার আছে, হ্যাঁ, তো তাদের কাছে যাই হয়তো বা, কিন্তু আমি ছেলেদের কথা বললাম আমি। হ্যাঁ, মেয়েদেরও হতে হয় না, অনেক হয়, অবশ্যই হয়। কারণ ওই সময় তো হতেই পারে। তো সেটা অবশ্যই হয়। কিন্তু আমার কাছে হচ্ছে প্রচুর ছেলেরা আসতো আর কি, এই রোগটা নিয়ে। উপজেলা হেলথ কমপ্লেক্সে যখন আউটডোরে বসতাম, প্রচুর আসতো যে স্যার এরকম হয়েছে, মেডিসিন লাগবে। তো এই খোসপাচের যে স্পর্শজনিত, হ্যাঁ, এটা খুব, যে কোনো কিছু মানে একই জামা আপনি হচ্ছে ধুয়ে শুকা দিলেন, মানে এমন না যে স্পর্শ বা আপনার খাটে ঘুমাইতে হবে, এক রুম থেকে অন্য রুমেও হতে পারে। এক বারান্দায়, এক করিডোরে আপনি শুকা দিয়ে দিলেন, ওটার উপরে সে আরেকজন তার আহ শার্টটা শুকা দিল অথবা প্যান্টটা শুকা দিল, তাই না? এটা থেকেও কিন্তু ছড়াতে পারে। তো এগুলোর জন্য খুব, মানে যে কোনো সময় এটা হচ্ছে আমারই, আপনি হচ্ছে আপনার জামা কাপড়টা ডেইলি অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দিবেন। এটা খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ।
ডেইলি সাবান ইউজ করবেন। সুগন্ধি সাবান ইউজ করার থেকে লাক্স বিউটি সোপ, তারপরে হচ্ছে ডাভ, এই সমস্ত জিনিসের থেকে লাইফ বয় সাবান ইউজ করবেন, সাদা হোক লাল হোক। ঠিক আছে? তাই আপনি যখন বিউটি সোপ ইউজ করবেন, ওটা কিন্তু আপনার স্কিনকে হয়তো বা একটু তেল তেলে করবে, একটু, হ্যাঁ, তেল তেলে করবে বা একটু কোমল করবে, হ্যাঁ। কিন্তু লাইফ বয় বা ডেটল, স্যাভলন সাবান এগুলো ইউজ করা ভালো, কারণ আলটিমেটলি সাবান ইউজ করি আমরা কি, ভাইরাস ব্যাকটেরিয়া মারার জন্য। এখন আপনি যদি সেটা ইউজ করার পরেও যদি আপনার চুলকানি হয়, এটা তো খুব দুঃখজনক, তাই না? তো এই জিনিসটা করবেন সবাই, ছেলে মেয়ে সবার জন্য বলতেছি। আর ডেইলির জামা কাপড়টা ডেইলি ধুয়ে দিবেন। ছেলেদের কেন বেশি হয় বলে, জিন্সের প্যান্ট খুব, কারণ এটা ধোন না, ধোয়া হয় না, ঠিকমতো ওয়াশ করা হয় না, হ্যাঁ। জিন্সের প্যান্ট হ্যান্ড একদম সবকিছু ডিটারজেন্টে অবশ্যই ভিজায়া, বেশ কিছুক্ষণ 1 ঘন্টা কমপক্ষে ভিজায়া, তারপরে কড়া রোদে শুকাইতে হয়। ঠিক আছে? শুধু পানি দিয়ে ভিজাইলে হয় কি জানেন, শুধু পানি দিয়ে ধুয়ে দিলে কি হয় বলেন তো, জিনিসটা আরো সুন্দর মানে আমরা অনেকেই যেটা করি আর কি, বাংলাদেশের যেটা, যে সপ্তাহে একদিন হচ্ছে ডিটারজেন্ট ইউজ করি, এগুলো কিন্তু আমার কথা না, এগুলো হচ্ছে রিসার্চ। হ্যাঁ, আমি যখন হেলথ ক্যারিয়ারে ছিলাম, বেশ কিছু রিসার্চ, মানে হচ্ছে ট্রেনিং এর রিসার্চ যে আর্টিকেলস গুলো আছে বা অ্যাবস্ট্রাক্ট গুলো আছে, ওগুলোতে পড়ছি। তারপরে রিসেন্ট আমি একটা ট্রেনিং এ গেছিলাম, ওটার ভিতরে রিসার্চ মেথোডোলজির একটা ট্রেনিং ছিল। বা আমি নিজেও একটা মানে হেলথ ক্যারিয়ার না, হেলথ ক্যারিয়ার থেকে যখন পরে যখন ক্যারিয়ার সুইচ করছি, আমি ফাউন্ডেশন ট্রেনিং এ কিন্তু একটা আপনার হচ্ছে এই যে পুয়ার স্যানিটেশন যে আমাদের, এটা নিয়ে একটা রিসার্চ করছি। তো ওখানে কিন্তু দেখছি যে আলটিমেটলি সপ্তাহে একদিন হচ্ছে গিয়া ডিটারজেন্ট দিয়ে জামা কাপড় ধোয়ার একটা অভ্যাস আমাদের আছে অনেকের ভিতরে। আমি হচ্ছে 60টা ফ্যামিলি নিয়ে কাজ করছিলাম, তো 60টা ফ্যামিলিতে আমি কিন্তু এটা দেখছি। ঠিক আছে? ডেইলি, হ্যাঁ, ডেইলি যায় লুঙ্গিটা নর্মালি পানি দিয়ে ধুয়ে দিল, হ্যাঁ। তো এটা ডেইলিটা ডেইলি হচ্ছে ডিটারজেন্ট দিয়ে ধুলে, তাহলে হয় কি, এই যে আজকে যে এতগুলো পড়লেন রোগ জীবাণু, হ্যাঁ, ভাইরাস গুলো মারা যায়। আর ডিটারজেন্ট বা সাবান দিয়ে ধুইলে ভাইরাস কেন মারা যায় আমি বলি, বলেন তো। ভাইরাসের চারপাশে একটা আবরণ থাকতে পারে না, এনভেলপ, যেটা কি তেল চর্বি দিয়ে তৈরি। তা আপনি যখন সাবান বা ডিটারজেন্টটা ইউজ করবেন, ওই তেল চর্বিটা ধ্বংস হয়ে যাবে। এই জন্যই বলে সাবান ইউজ করতে। ঠিক আছে? মনে থাকে যেন, হ্যাঁ। তো এগুলো কিন্তু সব সাইন্টিফিক আর কি। তো যাই হোক, এটা আসলে আপনাদেরকে একটু অ্যাওয়ার করা, এগুলো আপনারা নিজেরও ক্যাডার ক্যাডার হওয়া লাগে না এগুলো পড়তে, আপনারা ওই ইউটিউব দেখলেই বুঝবেন যে কি কি হয়। হ্যাঁ, আজকাল তো সবকিছুই অনেক কিন্তু এফেক্টিভ। একটা রিসার্চ অ্যাবস্ট্রাক্ট জানতে বা একটা রিসার্চ আর্টিকেল জানতে বা রিসার্চের ডেটা গুলা জানতে কিন্তু আপনার এখন আর, আমাদের সময় যেমন আজ থেকে 4-5 বছর আগেও কিন্তু নেটে নেটে এত কিছু অ্যাভেলেবেল ছিল না, এখন কিন্তু নেটও অ্যাভেলেবেল হয়ে গেছে, আপনি জানতেও পারবেন। তো এটা জাস্ট আপনাদের বলা আর কি। হ্যাঁ, ইমিউনাইজেশন, হ্যাঁ, ইমিউনাইজেশন মানে হচ্ছে টিকাদান। টিকা থেকে ইমিউনাইজেশন, ভ্যাকসিনেশন কথাটা আসছে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ইমিউনাইজেশন যেটা, সেটা হচ্ছে টিকা, সম্প্রসারিত টিকাদান প্রোগ্রাম পড়ছেন না, ইপিআই, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। হ্যাঁ, টিকা কিছুই না, বাচ্চাদের শরীরে টিকা বা ভ্যাকসিন বা ইমিউনাইজেশনের জন্য কি দেওয়া হয়, ভ্যাকসিন দেওয়া হয়। এই ভ্যাকসিন বা টিকাটা আসলে কি, এটা আপনাদেরকে একটু বোঝার বিষয়। একটু বলি, আপনাদের শরীরে মনে করেন যে পোলিও একটা ভাইরাস, এই ভাইরাসটা আপনার শরীরে প্রবেশ করবে, প্রবেশ করে বংশ বিস্তার করবে এবং আপনাকে আস্তে আস্তে ধ্বংস করে ফেলবে, তাই না? এইটা, এখন এই পোলিও ভাইরাসটাকেই যদি আপনার শরীরে আগে থেকে ঢুকায় দেয়া হয় নিয়ন্ত্রিত ভাবে, কিভাবে নিয়ন্ত্রিত ভাবে, মনে করেন এই পোলিও ভাইরাসটার রোগ তৈরি করার যে ক্ষমতা, ওটা আপনি নষ্ট করে দিলেন। নষ্ট করে দিয়ে আপনি ওই পোলিও ভাইরাসটাকে আপনার শরীরে ঢুকাই দিলেন। এখন আপনার শরীরে কিন্তু পোলিও ভাইরাসটাই ঢুকতেছে ভ্যাকসিন হিসেবে, ও রোগ করতে পারবে না। ও যখন আপনার শরীরে ঢুকবে, ওটা কি, ভাইরাস, হ্যাঁ। তো শরীরে বাইরে থেকে যেটা ঢুকে ওটাকে বলা হয় অ্যান্টিজেন। তো ওইটার বদলে কিন্তু আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে।
আর ভবিষ্যতে যদি পোলিও ভাইরাস আপনার শরীরে ঢোকেও, দেখেন তো আগে থেকে পোলিও ভাইরাসের অ্যান্টিবডি আছে, পরবর্তীতে পোলিও ভাইরাস ঢুকলে কিন্তু এই অ্যান্টিবডিটা নষ্ট করে ফেলবে। তো এটাই হচ্ছে ভ্যাকসিনাইজেশন ও ইমিউনাইজেশন, এই পদ্ধতিতেই আপনার কাজগুলো করে। কেন বাচ্চাদের 9 মাস অবধি, হ্যাঁ, সাধারণত কি ইমিউনাইজেশনে কিন্তু 9 মাস অবধি অনেকগুলো টিকা দেওয়া হয় বাচ্চাদের, তাই না? আমরা জানি এমএমআর, বিসিজি, তাই না? এরকম অনেকগুলো টিকা কিন্তু দেয়া হয়, আমরা জানি। হ্যাঁ, বাচ্চাদের হওয়ার সাথে সাথে কিন্তু 1 বছর 9 মাস পর্যন্ত অনেকগুলো টিকা দেয়া হয়, অনেকেই জানেন যাদের বেবি টেবি আছে বা মেডিকেল রিলেটেড দেখছেন, মানে টিকা সম্পর্কে তো জানেন যে বাচ্চাদের নিয়ে যাওয়া হয় টিকা দিতে, পোলিও টিকা দিতে, মুখে পোলিও টিকা দেওয়া হয়, আবার ইনজেকশন দিয়েও দেওয়া যেতে পারে। তো সেটা কথা না, জিনিসটা কিছু নেই, ভ্যাকসিন জিনিসটাই হচ্ছে মরা ভাইরাস আপনার শরীরে ঢুকাই দেওয়া হয় সহজ কথায়। সেই ভাইরাসটা মৃত থাকতে পারে বা সেই ভাইরাসের শক্তি হ্রাস করে দেওয়া যেতে পারে, যেটা আপনার শরীরে রোগ তৈরি করতে পারবে না, কিন্তু আপনার শরীরে ঢুকলে ওইটার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে। পরবর্তীতে যখন আসল ভাইরাস ঢুকবে ওই অ্যান্টিবডিটা ওই ভাইরাসকে ধ্বংস করবে, ঠিক আছে? তাহলে আপনি যে করোনা ভাইরাস ভ্যাকসিন গুলো নিলেন, ওগুলো কিন্তু আলটিমেটলি করোনা ভাইরাসই শরীরের ভিতর নিলেন, কিন্তু ওগুলোর রোগ সৃষ্টি করার ক্ষমতা নাই, ঠিক আছে? ফলে কি আপনার অ্যান্টিবডি তৈরি হয়ে গেল, পরবর্তীতে আপনার শরীরে যদি করোনা ঢুকেও তখন কিন্তু সমস্যা নেই। এবং এই করোনা ভ্যাকসিনেশনে কিন্তু বাংলাদেশ অনেক সাফল্য অর্জন করছে, বাংলাদেশে কিন্তু মৃত্যুর হার অনেক কম, ঠিক আছে? ওকে, এটা যেন মনে থাকে। এটার জন্য কিন্তু কোনো ইসের দরকার হয় না, ঠিক আছে? মানে কি বলে, ডেটার দরকার হয় না। আপনি যদি নর্মালি দেখেন, আমরা কিন্তু অনেক ভালো আছি অন্যান্য দেশের থেকে, ঠিক আছে? এটা ইমিউনাইজেশন বা হচ্ছে কি ভ্যাকসিনেশন। তাহলে একটু দেখি কি কি ভাইরাস ভ্যাকসিনেশন আমরা সাধারণত নেই। যক্ষ্মার জন্য যেটা দেয়া হয় ওটার নাম হচ্ছে বিসিজি। বিসিজি টিকা হচ্ছে যক্ষ্মার জন্য দেয়া হয়, খুবই ইম্পর্টেন্ট বিসিজি টিকা। ফুল মিনিং হচ্ছে ব্যাসিলাস মেট গুয়েরিন। হ্যাঁ, যক্ষ্মা আবিষ্কার করে, টিকাটা আবিষ্কার করেন মিস্টার গুয়েরিন, তাই ওখান থেকে আসছে। ডিপথেরিয়া, হুপিং কাশির ইংরেজি আমি বলছিলাম পার্টুসিস, মনে আছে? ডিপথেরিয়া, সেই জন্য বারবার হুপিং কাশি আমি বলছি, পার্টুসিস টিটেনাস। তাহলে ডিপিটি ফুল মিনিং কি? ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস বা ধনুষ্টঙ্কার, এটার জন্য দেয়া হয়। হেপাটাইটিস বি এর জন্য হেপাটাইটিস বি ভ্যাকসিন, পোলিওর জন্য হচ্ছে ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন। হাম, হামের হামের জন্য দেয়া হয় এমএমআর ভ্যাকসিন। হ্যাঁ, একটা এম এ হচ্ছে মামস, একটা হচ্ছে মিজেলস, আর একটা হচ্ছে আর এ হচ্ছে রুবেলা, ঠিক আছে? ওকে, এটা যেন মনে থাকে। এই যে দেখেন এমএমআর, হ্যাঁ, মিজেলস, মামস, রুবেলা একসাথে দেয়া হয়, ঠিক আছে? তাহলে দেখেন তো কোনটা কবে দেয়া হয়, এটা একটু আমরা পরে যাব, ফার্স্টে হচ্ছে একটু দেখি। গর্ভাবস্থায় মায়েদের কিছু জটিলতা হতে পারে, রক্ত স্বল্পতা, অ্যানিমিয়া, যেটা আয়রন, ফলিক অ্যাসিড 3 মাসের পর থেকে, হ্যাঁ, এগুলোর অভাবে হতে পারে। সেই জন্য পেটে বাচ্চা আসা 3 মাস পর থেকে আমরা আয়রন, ফলিক অ্যাসিড এগুলো সাধারণত দেই। কারণ হচ্ছে 3 মাসের মধ্যে যদি দেয় তাহলে কি হয়, আয়রন ফলিক অ্যাসিড দিলে হচ্ছে কনস্টিপেশন হওয়ার একটা চান্স থাকে মায়েদের। ফলে কি হয়, অ্যাবর্শন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, তাই না? যদি কিনা কনস্টিপেশন হয় বা শরীর কড়া হয়ে যায়, তাই না? 3 মাস পর থেকে আয়রন ফলিক অ্যাসিড দেওয়া হয়, ঠিক আছে? অকাল গর্ভপাতের ঝুঁকি থাকতে পারে, এই জন্য আয়োডিন সমৃদ্ধ লবণ খেতে বলা হয়, তাই না? ভিটামিন কে এর অভাবে প্রসূতি মায়ের অস্বাভাবিক রক্তপাত হতে পারে, তাই ভিটামিন কে সমৃদ্ধ খাবার খেতে হবে, তাই না? কারণ এরা কি বললাম, রক্তপাত করে। একক্লামশিয়া হচ্ছে গর্ভবতী মায়েদের কিন্তু হার্টবিট প্লাস ব্লাড প্রেশার একটু বেশি থাকে এবং প্রচুর রক্তচাপ থাকে কিন্তু অনেক সময়, এটা নিয়ন্ত্রণে রাখতে হয়। আর এটা যদি না নিয়ন্ত্রণ করে, উচ্চ রক্তচাপের কারণে কিন্তু একক্লামশিয়া ডেভেলপ করে, ঠিক আছে? সেপসিস হতে পারে প্রসব পরবর্তী 3 সপ্তাহের মধ্যে। সেপসিস তার মানে যেখান থেকে বেবি হয় ওই জায়গায় যদি ঠিকমতো ক্লিন করা না হয়, ড্রেসিং করা না হয়, তাহলে কিন্তু সেকেন্ডারি ইনফেকশন বা সিএস করার পরে, এমনকি নর্মাল ডেলিভারির পরেও কিন্তু, যেটাকে আমরা এনভিডি বলি,
নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি, এটার পরেও কিন্তু অনেক সময় এই সেপসিস হতে পারে, কারণ ওখানে যদি ঠিকমতো ক্লিন না করা হয় রক্তে কিন্তু জীবাণুটা ছড়িয়ে যেতে পারে। ঠিক আছে? হ্যাঁ, তখন কিন্তু এই সেপসিসটা হয়। তো এগুলো হচ্ছে মায়েদের অবস্থা, তাই হচ্ছে একটু সতর্ক থাকতে হয়। এখন দেখেন, নবজাতক শিশুদের কি কি টিকা নিতে হয় এটা একটু দেখবো। ঠিক আছে, জন্মের পর 14 দিনের মধ্যে অবশ্যই ওরাল পোলিও ভ্যাকসিন আর হচ্ছে বিসিজিটা নিয়ে নিতে হয়। এটা মনে রাখবেন, হ্যাঁ। 14 দিনের মধ্যে এই দুইটা, 14 দিনের মধ্যে আপনারা কিন্তু, এটা শুধু ক্লাস করার জন্য না, মায়েরা এবং ভবিষ্যৎ বাবারা চিন্তা করেন, আর বাচ্চা হওয়ার পরেই খেয়াল করবে যে 14 দিনের মধ্যে কোনো টিকা, কি টিকা তখন তো আপনার মনে থাকবে না। ডাক্তারে বলবে যে 14 দিনের মধ্যে একটা টিকা কার্ড করবেন। কাছাকাছি যে কোনো জায়গায় টিকা কার্ড করতে পারেন আপনার হচ্ছে। সব থেকে সহজ হচ্ছে আপনার একদম কাছে যে সরকারি হাসপাতালটা থাকে, উপজেলা হেলথ কমপ্লেক্স থাকতে পারে, তাই না? ঢাকায় কিন্তু আরবান হেলথ কেয়ার সেন্টার গুলো আছে, মাতৃ সদন গুলো আছে, আজিমপুরে ম্যাটারনিটি হাসপাতাল, প্রত্যেকটা আপনারা কিন্তু খেয়াল করেন না। সবাই খালি ওই কি ল্যাবেইড, স্কয়ার এগুলোতে খুঁজেন। সরকারিভাবে কিন্তু প্রচুর ভালো ট্রিটমেন্ট করা হয়। আরবান হেলথ কেয়ার সেন্টার আছে ঢাকায়, আপনি জানেন? প্রত্যেকের মাতৃ সদন আছে, প্রত্যেকটা এই শেরেবাংলা নগরে একটা আছে, মিরপুর 10-এ একটা আছে, মিরপুর 1-এ একটা আছে। কাছাকাছি কিন্তু আপনি করতে পারবেন, 14 দিনের ভিতরে বাচ্চাকে টিকাটা নিয়ে নেবেন। ঠিক আছে? 6 সপ্তাহ বয়সে দিতে হয় হচ্ছে পেন্টা 1 ওপিভি আর পিসিভি, 10 সপ্তাহ হচ্ছে পেন্টা 2 ওপিভি 2 পিসিভি 2, 14 সপ্তাহে পেন্টা 3 ওপিভি 3 পিসিভি 3। এত কিছু কোনোটা আসে না। ঠিক আছে, এই যক্ষ্মাটা একটু মনে রাখবেন, বিসিজি শুরু করতে হয় হচ্ছে 14 দিনের মধ্যে। আর ওরাল পোলিও, কারণ যক্ষ্মা আর পোলিও এই দুইটাই আমাদের হচ্ছে, আপনাদের হচ্ছে চিন্তার বিষয় ম্যাক্সিমাম, মানে আমাদের পরীক্ষায় কোনটা আসবে, করতে হবে তো বেবির জন্য সবগুলোই, তো সবগুলো তো আপনাদের এত মনে রাখার দরকার নেই। যক্ষ্মা পোলিও যেহেতু কমন, তো এই দুটো হয়তো বা আসতে পারে, 14 দিনের মধ্যে দিতে হয়। আর দেখেন এই মামস, এগুলো শুনছেন না? শুনছেন তো? 9 মাসের শেষে হচ্ছে এমএমআর একটা দিতে হয়, মিজলস মামস রুবেলা। ঠিক আছে? এগুলোই হচ্ছে গিয়া, মানে হচ্ছে কি সিস্টেম। একটু এগুলো দেখি। সুষম খাদ্যে, হ্যাঁ, শর্করা, আমিষ, চর্বি জাতীয় খাবার থাকতে হয় 4:1:1। ঠিক আছে, এটা যেন মনে থাকে। অণুজীব বিজ্ঞানের জনক, এটা কে? অ্যান্টনি ভন লিউয়েনহুক। এটা আজকের পড়া না, আজকে দিছে। ঠিক আছে? ওকে। ফলিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে ভিটামিন বি 9। এটা আগের দিনের পড়া। ফলিক অ্যাসিডের আরেকটা নাম কি? ভিটামিন বি 9। শৈশব অন্ধত্ব হয়ে যেতে পারে কোনটার কারণে? এইচআইভি, ম্যালেরিয়া, যক্ষা, হামের কারণে কিন্তু হতে পারে, যে চোখের ভিতর হয়। ঠিক আছে, এ ক্যাপসুল 2 বার। ব্যাকটেরিয়া গতিশীলতার জন্য তো, হ্যাঁ, এই যে ব্যাকটেরিয়া আমরা পড়ছি না, চারপাশে দেখলাম এরকম অনেকগুলো এরকম ছিল, এগুলোর নাম হচ্ছে ফ্লাজেলা। হ্যাঁ, ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য দায়ী হচ্ছে ফ্লাজেলা। ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার পদ্ধতি কেমিক্যাল স্টেরিলাইজেশন। হ্যাঁ, ধারালো যন্ত্রপাতি একটু মনে রাখবেন। এরা কিন্তু এই যে যে আমরা ধারালো যন্ত্রপাতি যত, এগুলো যদি আপনি বয়েলিং করেন বা অটোক্লেভ করেন, তাহলে এর ধার নষ্ট হয়ে যেতে পারে, কারণ বয়েলিং বা অটোক্লেভ বাষ্প দিয়ে আপনার হচ্ছে জীবাণুমুক্ত করা হয়। তো এগুলো সাধারণত কেমিক্যালি স্টেরাইল করা হয়। কোভিড-19, এটা সবাই জানেন, এটা হচ্ছে একটা কি, কোন ধরনের ভাইরাস? আরএনএ ভাইরাস। ঠিক আছে, ডিএনএ ভাইরাস জনিত রোগ কোনটা? ডেঙ্গু, জ্বর, কোভিড। কম কমন কোনটা? স্মল পক্স। আলোচনা দেখেন কয়টা, টিভিতে স্মল পক্স নিয়ে এক দেখেন। প্রোটিন, এটা আজকের পড়া না, এটা পুষ্টির পড়া। প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে। কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অনুপাত হচ্ছে 1:2:1। ঠিক আছে, যেমন আমরা গ্লুকোজের যদি সংকেত পড়ি C6H12O6, 6:12:6, তাহলে কত? 1:2:1 আসছে কিন্তু পরীক্ষায়। ডিমে কোন ভিটামিন নাই? ভিটামিন A নাই। ডোপামিন, এটা আজকের পড়া না, এটা আগের দিন অন্য একদিন পড়া ছিল। ডোপামিন তৈরি হলে, তাই না,
ডোপামিন জনিত রোগগুলো কি বলেন? পার্কিনসন, তাই না? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ডোপামিন ওটা যদি নষ্ট হয়, পার্কিনসন রোগ হয়। ডেঙ্গু রোগ ছড়ায় কে? ছড়াইতে সাহায্য করে হচ্ছে ইডিস ইজিপ্টি। ঠিক আছে, এর জন্য মনে থাকে। 12 ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও বিআইজি শট দিতে হয়। এগুলা কঠিন কোশ্চেন, এটা জাস্ট জানেন, এত ডিপলি আসলে কেউই পারবে না। ব্যাকটেরিয়া কোষের নিচের কোনটি উপস্থিত? প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, ক্রোমাটিন বস্তু। ঠিক আছে, এটার উত্তর হবে হচ্ছে ক্রোমাটিন বস্তু, কারণ ওর নিউক্লিয়াস থেকে অগঠিত, ওর ভিতরে কি আছে? ক্রোমোজোমটা আছে ক্রোমাটিন হিসেবে, এটা একটু মাথায় রাখবেন। অগঠিত নিউক্লিয়াসেরই আর একটা নাম হচ্ছে ক্রোমাটিন। মানে নিউক্লিয়াসটা ঠিক মতো নাই, ওর ভিতরে কি থাকে? ক্রোমাটিন থাকে নিউক্লিয়াসে, ওই ক্রোমাটিন বস্তুটা থাকে আর কি। চা পাতায় থাকে ভিটামিন বি কমপ্লেক্স। ভাইরাসের জন্য সত্য নয়, ডিএনএ বা আরএনএ থাকে, ঠিক আছে। স্ফটিক দানায় রূপান্তরিত হয়, ঠিক আছে। হ্যাঁ, রাইবোজোম থাকে। রাইবোজোম তো থাকবে না, রাইবোজোম কি সাইটোপ্লাজমের একটা অঙ্গাণু, যেটা থাকবে কোষে, তাই না? কোষে থাকে রাইবোজোম, তাই না? সেটা ব্যাকটেরিয়াতে থাকতে পারে বা সুকেন্দ্রিক কোষে থাকতে পারে। সামুদ্রিক মাছ খাইলে কি হয়? আয়োডিন। আয়োডিন কি করে? হাইপোথাইরয়েডিজম সম্বন্ধে। হাইপোথাইরয়েডিজম কি? ওই যে গলগন্ডের মতোই, গলগন্ড হওয়ার একটা কারণ হচ্ছে হাইপোথাইরয়েডিজম, আয়োডিনের অভাবে হয়। তাহলে আয়োডিনের অভাবে কিন্তু, আয়োডিন এই দুইটার অভাবে গলগন্ড হয় অথবা হাইপোথাইরয়েডিজমও কিন্তু হয়। ঠিক আছে। আহ, রোগ সৃষ্টি করে যারা, তাদেরকে বলা হয় প্যাথোজেন। ঠিক আছে, রোগ সৃষ্টি যারা করে তাদেরকে বলা হয় হচ্ছে প্যাথোজেনিক। হ্যাঁ, এই যে রোগ তত্ত্ব, এটাকে বলা হয় প্যাথোজেন। তাহলে যারা রোগ সৃষ্টি করবে তাদেরকে কি বলা হবে? প্যাথোজেনিক। মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে সবগুলোই, স্বীকৃতিও লাগবে, স্নেহও লাগবে, সাফল্য সব দেখাইতে হবে, উল্লেখিত সবকটি। ভাইরাস জনিত রোগ নয় হচ্ছে নিউমোনিয়া। হ্যাঁ, স্টেপটোকোকাস ব্যাকটেরিয়া ছিল, ভাইরাস। ঠিক আছে। জন্ডিস কি? এইচআইভি। জন্ডিস কি? হেপাটাইটিস, ভাইরাস। এইডস, এইচআইভি। ঠিক আছে, চোখ ওঠাও সাধারণত ভাইরাস দিয়ে হয়। নিউমোনিয়া, এটা করে হচ্ছে স্টেপটোকক্কাস নিউমোনি। ঠিক আছে, এই জিনিসগুলো যেন মাথার ভিতরে থাকে। হুম, সবগুলো ঠিক আছে। আচ্ছা, ডিমে কোন ভিটামিন নাই এইটা নিয়ে, এটা সম্ভবত সি হবে। হ্যাঁ, আমি তাড়াহুড়ো করে মনে হয় এ বলছি। এটা একটু দেখে নিয়েন, ঠিক আছে। ডিমে সম্ভবত বি আর ডি তো আছে, আমরা বি আর ডি এর জন্য আসলে ডিম বলি খেতে। হ্যাঁ, এখন সি আর এর ভিতরে যে কোনোটা হবে, এটা একটু ক্লিয়ার করেন, ঠিক আছে। এটা আমার ঠিক এখন খেয়াল নাই, সম্ভবত সি এই হবে। হ্যাঁ, ডি আর এ কিন্তু আছে ডিমে, কিন্তু এ আর হচ্ছে ইসের ভিতরে কনফিউশন। এটা একটু দেখে নিন, হ্যাঁ, বাদ বাকিগুলো ঠিক আছে। একটা পোল নিয়ে নেই, পোলটা একটু লঞ্চ করে দিই, আপনি একটু দেখেন। এমএমআর ভ্যাকসিন দিতে হয় কখন? কোন দু একটা মনে রাখেন, কারণ আমাদের পোল গুলো নেওয়ার ইচ্ছা হচ্ছে যাতে কিনা কিছু কিছু মনে রাখতে পারেন, সব তো পারতে হবে না, তাই না? আপনি 100-র ভিতরে 120 পাবেন, 130 পাবেন। কঠিন কোশ্চেন হলে 100-তেও প্রিলি হয়। হুম, কিন্তু আপনার বেসিকটা জানতে হবে, এগুলো রিটেনেও কাজে লাগবে, এবং দেখবেন বেসিক না জানলে কিন্তু আসলে প্রিলি ভালো করা খুব টাফ। ওকে। ওকে, 9 মাস, তাই না? থ্যাংকস আ লট। 67% সঠিক উত্তর দিচ্ছেন, হ্যাঁ। যাই হোক, খারাপ দেন নাই। আসেন, র্যাপিড ফায়ার খেলবো এখন, এতক্ষণ যা পড়াইছি এগুলোর উপর থেকে। হ্যাঁ, বলেন। চিকুনগুনিয়া ভাইরাস, এটা ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাস?
ভেরি গুড। শাহ আলম, আবির, সুখী, রুমানা, সিয়াম, শুভ্রা, এশা, ভেরি গুড। মাহিয়ান, এই মাহিয়ান মাইল লাগাই দিব। হয় নাই, হ্যাঁ। চিকুনগুনিয়া কি একটা কমন ভাইরাস না? এই চিকুনগুনিয়া যখন হয়েছিল অনেক আলোচনা সৃষ্টি হয়েছিল না? মাহিয়ান, একটা ডিএনএ কেন আমি বললাম না, যেগুলোতে আলোচনা সৃষ্টি হয়েছে ওগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। ম্যাক্সিমামই দেখবেন আরএনএ ভাইরাস আপনার আশেপাশে। ঠিক আছে। এইচআইভি ফিরোজ, ঠিক আছে। এইচআইভি ভাইরাস কি ভাইরাস, ডিএনএ না আরএনএ? ভেরি গুড, এটা হচ্ছে আরএনএ ভাইরাস। ওকে। শিওলি, অর্ণিমা, জান্নাতুল, ফিরোজ, মাহিয়ান, আর কে কে সঠিক উত্তর দিয়েছেন? সঙ্গীতা, এশা, রুমানা, তানভীর। আচ্ছা, এবারে আমি আপনাদেরকে একটা সতর্কতামূলক কথা বলি, শুভ্রা, হ্যাঁ। আপনারা সব জায়গায় হচ্ছে প্রচুর মেয়ে দেখা যায়, হুম, কোচিং টোচিং করে। ছেলেরা কিন্তু লুকায় লুকায় পড়ে, এটা হচ্ছে মেয়েদের জন্য সতর্কতা কোশ্চেন। হ্যাঁ, ছেলেরা কিন্তু, আপনারা এখানে ম্যাক্সিমাম হচ্ছে মেয়েরা দেখে যে উত্তর দেন, তো ছেলেরা দেয় না দেখে ভাইবেন না ওরা কিন্তু পড়ে না। কারণ আমি একটা আপনাদেরকে কথা বলি, নিজের জীবন থেকে শিক্ষা, বা আমি নিজেকে দেখছি, সেটা হচ্ছে মনে হয় মেয়েরা অনেক কিছু পড়ে কিন্তু ছেলেরা কিন্তু প্রচুর লুকায় লুকায় পড়ে। আমাদের লুকায় লুকায় পড়ার সিস্টেমটা কেমন একটু বলি। যেমন রাতে বেলা নাইট ডিউটি থেকে এসে পরদিন পরীক্ষা আছে, সারাদিন চিল করলাম, মজা করলাম, মেয়েরা ভাবে যে না সারাদিন তো চিল করতেছে, কি করছে ও পড়বে। ওই রুমে যে পরদিন যদি এক্সাম থাকতো, ওই 2-2.5 ঘন্টা যে পড়াটা হয় ওটা কিন্তু ছেলেদের বেস্ট পড়া হয়। সেই জন্য মেয়েরা একটু বেশি বেশি পড়েন, কারণ আপনাদের আসল প্রতিদ্বন্দ্বী ছেলেরা। ঠিক আছে, এবং ছেলেদেরকেও বলবো বেশি বেশি পড়েন, কারণ মেয়েরা কিন্তু অনেক পড়ে। আপনি 2 ঘন্টা, আপনি কিন্তু যদি চান ওই 14 ঘন্টা পড়বেন মেয়েদের মতো, আপনাদের জন্য তো অনেক বেটার। ঠিক আছে। এবং অবশ্যই এখানে সাংসারিক যে মেয়ে আছে তারা কিন্তু এখানে বাদ, কারণ মাদার পার্টিসিপ মাদার ক্যান্ডিডেট যারা আছেন তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ, তাই না? পড়ার সুযোগই পান না, এটা আমি জানি। ঠিক আছে, এটা আমি দেখি, আমার বাসায় দেখি তারা আসলে একদম পড়া হয় না। তো তারা কিন্তু এখানে নাই। আমি কিন্তু অবিবাহিত মেয়েদের কথা বলছি। ঠিক আছে। তাই হচ্ছে মেয়েরা, আপনারা যদি ভাবেন যে ছেলেরা ফাঁকি মারতেছে, এখানেও কিন্তু চান্স আপনারা হারাচ্ছেন। এবং ছেলেরা যদি ভাবেন যে ওর নাম কি, মেয়েরা সারাদিন পড়া পড়তেছে আমরা কি করব, হ্যাঁ, এটাও না। ঠিক আছে, আপনি সুযোগ শুরু করেন। ঠিক আছে। মেয়েদের হচ্ছে আল্লাহ বানাইছে প্রচুর পড়তে পারবে এই ধৈর্য নিয়ে, আর ছেলেদের আল্লাহ এইভাবে বানাইছে যে অল্প পড়ে আপনাদের হয়ে যাবে এইভাবে। মানে এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষার সামনে বেশি দিন নাই, ফাটায় পড়েন। ঠিক আছে। যেহেতু কোটা নাই, কিছু নাই, হুম, চান্স পাওয়ার কিন্তু অনেক সুবিধা, মানে অনেক সুযোগ আছে। হ্যাঁ। আর বিসিএস এর জন্য কোনো কিছু বাদ দিবেন না, সব করবেন। ঠিক আছে, যদি এক্সট্রা ইনকাম করার সুযোগ থাকে, সবগুলো কিন্তু করবেন। ঠিক আছে। না না না, এটা মেধা ঠেধার কিছু না। মেধা হচ্ছে কি, আমি আপনাদেরকে একটা কথা বলি, মেধা হচ্ছে একটা অলীক জিনিস। হ্যাঁ, এগুলো হচ্ছে মানুষের বানানো মেধা, ব্রিলিয়ান্ট, এই ব্রিলিয়ান্ট ওই ব্রিলিয়ান্ট, হ্যাঁ, এই ইন্টেলেকচুয়াল ও না, ও নার্ড, এগুলো হচ্ছে ভুয়া। ইন্ডাস্ট্রি হচ্ছে মেইন জিনিস। এখন ইন্ডাস্ট্রিটা আপনি কতক্ষণ দিতে পারবেন? ঠিক আছে। মানে কোনো একটা ব্যাপারে ছেলেদের একটু চঞ্চল থাকে, প্রচুর চঞ্চল থাকে। এটা আমি নিজেই দেখছি। আমিও না, আমাদের যত ব্রিলিয়ান্ট ছেলে বন্ধু ছিল, আমি সব, মানে হচ্ছে, বলে না আমাকে কেউ ব্রিলিয়ান্ট বলতো না, কিন্তু আমার সাথে যারা যারা ছিলাম সবাইকে দেখছি যতই ব্রিলিয়ান্ট হোক, এই চা খাইতে মনে করেন কালকে আমাদের প্রফ থাকে, ওই যে পরীক্ষা কালকে প্রফ, আজকে রাত 11টার সময় ইচ্ছা হয়েছে যে আজকে আমি দপদপিয়া সেতুর উপরে যে আমি দুধ চা খাবো। আজকে আমি হচ্ছে গিয়ে কালিজিরা সেতু ঝালকাঠির ওখানে একটা চা পাওয়া যায় খুব মজা, ওখানে যে আমি চা খাবো। আমি বরিশাল লঞ্চ, আমি বরিশাল মেডিকেল কলেজে পড়ছি, আমি সেই জন্য বলতেছি। বরিশাল লঞ্চ ঘাট, ট্রলার ঘাটে কালকে পরীক্ষা, মেডিসিন ভাইবা, ঠিক আছে, বা কালকে সার্জারি ভাইবা। আমি হচ্ছে কি এখন আমার চা খাইতে যাওয়া লাগবেই, তারপরে পরীক্ষা টরীক্ষা যাওয়া লাগবে। এই চঞ্চলতার কারণে ঝামেলাটা হয়। ঠিক আছে। 43। ওকে আবির। তো যাই হোক, তো এই চঞ্চলতার কারণে হচ্ছে ঝামেলাটা হয়। কিন্তু ওইভাবে কিন্তু সেট আপ করা আমি দেখছি, আমি 2-2.5 ঘন্টায় কিন্তু বেশ ভালো পড়তে পারতাম। এরকম কিছু না, আমি সারাদিন ডিউটি টিউটি করে ভালো পড়তে পারতাম। হ্যাঁ। আবার মেয়েরা ডেফিনেটলি রাত 1টার সময় চা খাইতে যাবে না, যাবে? যাবে মাহিয়ান? যাবে না তো? তাহলে কি?
এই যে কম্পেনসেট করে দিছে এই টাইমটা পায় পড়তে হবে। তাই যার যেখানে সুযোগ আছে কাজে লাগাইতে হবে। আমি মেয়েদেরকে এই জন্যই বললাম আপনারা অনেক পড়েন, কারণ আপনাদের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে ছেলেরা। ঠিক আছে, আমি কিন্তু মেয়েদের সতর্ক করলাম, কেন করলাম আমি একটু বলি। লাস্ট আমি একটা ফাউন্ডেশন ট্রেনিং করছি, 602 জনের আমার ফাউন্ডেশন ট্রেনিং। এর ভিতরে মাত্র 100 জন মেয়ে, 600 জনের মধ্যে। তাহলে পিছিয়ে আছেন না? তাই পড়ালেখা ভালো করে করেন, ঠিক আছে? অনেক ভালো মতো পড়তে হবে, যেভাবেই হোক। হ্যাঁ। ছেলেরা তো পড়বে নেই। হ্যাঁ, সমস্যা নেই, আমি জাস্ট হচ্ছে যাতে সমান সমান হয়ে যায়। আমাদের কি, বলেন, বিসিএস এর একটা কোশ্চেন পড়ে ফেলি। এসডিজি এর কত নাম্বারে আছে জেন্ডার ইকুয়ালিটির কথা লেখা আছে? 2 নাম্বার, 3 নাম্বার, 10 নাম্বার, 5 নাম্বার? তাড়াতাড়ি 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 বলেন। জেন্ডার ইকুয়ালিটি। ভেরি গুড শুভ্রা। এই তো তানভীর, এই আপনি তো বিসিএস ক্যাডার হয়ে গেছেন 5 নাম্বারে, হ্যাঁ। শুধু জেন্ডার ইকুয়ালিটির কথা বলা আছে 5 নাম্বারে, আর সকল প্রকার অসমতা আমরা দূর করব এটা বলা আছে 10 নাম্বারে, ঠিক আছে? তাই যাই হোক, পড়েন, হ্যাঁ। বিসিএস হওয়া কঠিন কিছু না। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকুক। আপনাদের সবার জন্য শুভকামনা। ভাই তাহলে আমি লিভ নিয়ে নিচ্ছি, হ্যাঁ। আহ, সালাম ভাই, পড়ানো শেষ, আপনি হচ্ছে ওনাদের লাস্ট পোল থাকলে আপনি দিয়ে দিতে পারেন। ওকে। ওকে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে ক্লাসটা শেষ করার জন্য। সেই সাথে স্টুডেন্ট ভাইয়াপুরা আপনারা যারা ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। লাস্টে আপনাদের উদ্দেশ্যে একটা পোল লঞ্চ করা হয়েছে, আশা করি যে সবাই ভোট দিবেন। ওকে, ভাইয়া এবং আপুরা, আজকের ক্লাসটা তাহলে আমরা এখানে শেষ করি। আবারও কথা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।